আচ্ছা এখানে দেখো, এখানে হচ্ছে এই এটা দেখার চেষ্টা করি, ঠিক আছে? তো এখানে হচ্ছে এক্স টু গ্যাস আর হচ্ছে ওয়াই টু গ্যাস দুটো বিক্রিয়া করছে, টু এক্স ওয়াই গ্যাস করে তৈরি করছে। তো এখানে অবমুখী, এটা হচ্ছে অবমুখী বিক্রিয়া। অবমুখী বিক্রিয়াটাতে চাপের প্রভাব কিরূপ হবে? চাপের প্রভাব বলতেছে দেখো, তো লাইক এই জায়গায় এখানে হচ্ছে একটা মোল, এখানে হচ্ছে একটা মোল, এখানে হচ্ছে দুইটা মোল। তো দুইটা মোল যদি হয় তাহলে দেখো উভয় পাশে হচ্ছে সমান, অর্থাৎ চাপের কোনো প্রভাব আছে আসলে? চাপের হচ্ছে কোনো প্রভাব আসলে নাই। তো এখানে হচ্ছে সিনোনিম, আচ্ছা আচ্ছা, চাপের কোনো প্রভাব নেই। সাম্যাবস্থায় নিচের কোনটি হচ্ছে সঠিক? সাম্যাবস্থার গুলো বৈশিষ্ট্য আছে না, কয়েকটা বৈশিষ্ট্য। সাম্যাবস্থা কিন্তু সঠিক নয়। হ্যাঁ, সাম্যাবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি দেখো? সাম্যাবস্থা উভয় দিক থেকে সুগমতা, তার মানে বোথ সাইড থেকে হচ্ছে এন্ট্রি করা যাবে সাম্যাবস্থায়। তারপর হচ্ছে বিক্রিয়া অসম্পূর্ণতা, বিক্রিয়া হচ্ছে কখনোই সম্পূর্ণ হয় না, যেহেতু উভমুখী বিক্রিয়া। সাম্য সবসময় স্থায়িত্ব হবে। এই তিনটা হচ্ছে সাম্যাবস্থার বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা সাম্যাবস্থার বৈশিষ্ট্য না, so এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে সামনের বৈশিষ্ট্যগুলো মুখস্থ থাকতে হবে। সামনের স্থায়িত্ব, উভয় দিক থেকে সুগমতা, বিক্রিয়ার অসম্পূর্ণতা, সেগুলো হচ্ছে মোটামুটি মুখস্থ থাকা লাগবে। আচ্ছা, তাহলে দেখো এখানে বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসির সম্পর্ক কি বলছিলাম, যে সলিড যেগুলো আছে সেগুলো হচ্ছে কাউন্ট করবো না, তাহলে এটা সলিড কাউন্ট করবো না, সলিড কাউন্ট করবো না। তো আমার দেখো এই পাশে আছে চারটা, এই পাশে আছে চারটা, এই বোথ সাইড হচ্ছে সেম। বোথ সাইড যদি সেম হয় তাহলে কেপি সমান কেসি। হ্যাঁ, তাহলে ডেল্টা এর ভ্যালু কত হবে? 4 - 4, তার মানে কত? 0। হ্যাঁ, তার মানে হচ্ছে কেপি সমান কেসি। বুঝতে পারছি? অ্যান্সার হচ্ছে সি, কেপি সমান কেসি। নাইট্রোজেন নাইট্রোজেন অক্সাইড বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়। এই সিস্টেমে চাপ বৃদ্ধি করলে নিচের কোনটি ঘটবে? দেখো এই সিস্টেমে বিক্রিয়াটা হচ্ছে এটা। দেখো এই ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, এটা বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, বিক্রিয়া হচ্ছে এটা, বিক্রিয়া এটা। তো এটা হচ্ছে একটা মোল, এটা হচ্ছে দুইটা মোল। এদিকে নিচের সিস্টেমে চাপ বৃদ্ধি করলে কি করলে? চাপ বৃদ্ধি করলে, তো চাপ বৃদ্ধি করলে কি হয়? বেশি মোল থেকে কম মোলের দিকে যায়, তাই না? চাপ বৃদ্ধি করা মানে বেশি থেকে কম মূলের দিকে যাওয়া। ঠিক আছে, তো বেশি থেকে কম মূলের দিকে যদি যায় তাহলে কি ঘটনা ঘটবে? কি ঘটনা ঘটবে হচ্ছে এটা তোমার কাহিনী হচ্ছে মানে এটার উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে আসবে। তাহলে উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে যদি আসে তাহলে বিক্রিয়কের বিয়োজন কমে যাবে না? উৎপাদের বিক্রিয়ক তো এমনি ভেঙে ভেঙে উৎপাদে পরিণত হচ্ছে, কিন্তু যদি উল্টা হয়, মানে চাপ যদি বাড়াইতেছে, চাপ যদি বৃদ্ধি করলে বিক্রিয়া আসবে হচ্ছে এই সাইডে। এটা আসা মানে কি, ওর ভাঙনটা হ্রাস পাওয়া যাবে না? ওর ভাঙনটা হ্রাস পাওয়া যাবে, ঠিক আছে? তো আমার অ্যান্সার হবে কি, বিয়োজন হার হ্রাস পেয়ে যাবে। ঠিক আছে, বিয়োজন হার হ্রাস পেয়ে যাবে, অর্থাৎ নাইট্রোজেন টেট্রাস্টার বিয়োজন হার হ্রাস পেয়ে যাবে। বিক্রিয়ায় এবং উৎপাদের মোল সংখ্যা কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক কোন বিক্রিয়ায়? আচ্ছা, কোন একটা বিক্রিয়ায় কেপি সমান কেসি আর ডেলে উৎপাদকের মোল সংখ্যা সমান হলো, আচ্ছা আচ্ছা, সমান হয়, সমান হলে কেপি সমান কেসি, অর্থাৎ কেপি বাই কেসি সমান 1। কেপি ইকুয়াল টু কেসি হয়, তাহলে আমি যদি বোথ সাইডে ভাগ করি তাহলে কেপি বাই কেসির ভ্যালু কত হয়? 1। ভরক্রিয়া সূত্রের উদ্ভাবককে? ভরক্রিয়া সূত্রের উদ্ভাবক হচ্ছে গোল্ডবার্গ আর ওয়েজ। গোল্ডবার্গ আর ওয়েজ, গোল্ডবার্গ আর ওয়েজ। আবদ্ধ পাত্রে সংঘটিত কোনো ভৌতিক সাম্য ধ্রুবকের মান কে প্রভাবিত করে? সাম্য ধ্রুবকের মানকে বলেছিলাম, সাম্য ধ্রুবকের মানকে তাপমাত্রা ছাড়া আর কেউ প্রভাবিত করতে পারে না। চাপের পরিবর্তন হলে সাম্য ধ্রুবকের কোনো পরিবর্তন হয় না যদি না তাপমাত্রা স্থির থাকে। তাহলে আমার কাহিনী হচ্ছে আমার কি করতে হবে? তাপমাত্রা চেঞ্জ করতে হবে। তাপমাত্রা যদি চেঞ্জ করি তাইলে হচ্ছে আমার একমাত্র সাম্য ধ্রুবকের মানের পরিবর্তন হয়। বুঝতে পারছি? কেপি এবং কেপি এর মান কেসি এর মান অপেক্ষা বড় কোন বিক্রিয়ায়? কেপি এর মান কেসি এর মান অপেক্ষা বড়, তাহলে কেপি এর মান কেসি এর মান অপেক্ষা বড় হইতে হবে। তাহলে দেখো আমরা কি জানি, কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। কেপি এর মান বড় হইতে হলে ডেল এন কি কি হইতে হবে? পজিটিভ হইতে হবে। ডেল এন কে পজিটিভ হইতে হবে। ডেল এন যদি পজিটিভ হয় তাহলে কেসি এর সাথে একটা মান গুণ করে কেপি এর মান আসবে, ডেল এন পজিটিভ হইতে হবে। ডেল এন পজিটিভ হওয়া মানে কোথায় পজিটিভ আসে দেখি, এখানে আছে দুইটা, এখানে আছে চারটা। তাহলে আমরা কি জানি, ডেল এন ইকুয়াল টু উৎপাদের মূল সংখ্যা মানে বিক্রিয়কের মূল সংখ্যা। তাহলে এখানে ডেল এন আসা হচ্ছে -2, যেটা হচ্ছে না। PCl5 এখানে হচ্ছে একটা, এখানে আছে হচ্ছে দুইটা, তার মানে হচ্ছে -1। ডেল এন আসছে কত? -1, তাহলে এটা হচ্ছে না। এখানে তো সমান, এখানে চাপের কোনো প্রভাব নাই, তাহলে এখানে দেখো কয়টা? তিনটা, এখানে দেখো কয়টা? দুইটা, তাহলে ডেল এন কত? 3 - 2, দ্যাট ইজ 1। তাহলে ডেল এন পজিটিভ, তাহলে কোথায় ডি নাম্বার হচ্ছে ডেল এন পজিটিভ, তাহলে এখানে হচ্ছে কেপি এবং কেসি অপেক্ষা বড়।
যদি কেসি এর মান বড় বলতো ডেল এন এর মান নেগেটিভ লাগতো, ঠিক আছে? এই যে ডেল এন এর মান ধনাত্মক বা জিরো হইলে সমান হয় বড় হইলে হচ্ছে কেপি বড়, আর ছোট হইলে কেপি ছোট। আচ্ছা, তো নিচের কোন বিক্রিয়ায় কেসি এর একক মূল পার লিটার? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন মানে প্রত্যেকটা বিক্রিয়ায় আমাদের বের করতে হবে, কেসি এর একক বের করতে হবে। কেসি এর একক একটু বের করে দেখি। প্রথম বিক্রিয়ায় এটা হচ্ছে দুইটা, এই পাশে হচ্ছে একটা, তাহলে হচ্ছে আমার ডেল এন এর ভ্যালু কত? 2 - 1, তার মানে 1। তার মানে কি হয়, আমরা কি জানি ডেল এন এর মূল পার লিটার টু দি পাওয়ার ডেল এন না, কেসি এর একক। তাহলে এখানে হচ্ছে প্রথম 1 বসাই, 1 বসাইলে কি আছে, মূল পার লিটার আসছে, তাহলে এটা তো চাই না, পার মূল লিটার আসছে। আচ্ছা দেখি, তারপর এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে ডেল এন এর ভ্যালু কত? পাশে 4, এখানে 2, 4 - 2 মানে 2, 2 আসবে। তাহলে আমার এখানে যদি 2 বসাই তাহলে কি আসবে, মূল স্কোয়ার পার লিটার স্কোয়ার। তাহলে এটাও তো না, এটাও তো না। ওকে, তাহলে আমার দেখো এইখানে দেখি, এখানে যদি দেখি 2, এদিকে হচ্ছে 3, তাহলে 2 - 3 এর ভ্যালু কত আসছে? -1 আসছে। আমি যদি এখানে -1 বসাই, এই যদি এখানে যদি কত -1 বসাই, তাহলে কত আসবে দেখো, -1 বসাইলে পার মোল, আর লিটার, লিটার উপর একটা পার লিটার, পার লিটারের উপর আবার মাইনাস, মাইনাস আনসার প্লাস হয়ে যাবে। তার মানে পার মোল, পার মোল লিটার, পার মোল ইন্টু লিটার, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। আবার এটা হচ্ছে পার মোল ইন্টু লিটার। ওই যে ইনভার্সের সাথে ইনভার্স, ইনভার্স ইন্টু হচ্ছে ইনভার্স ইন্টু -1, ইনভার্স ইন্টু হচ্ছে -1, এটা দুটো গুণ হয় +1 হয়ে যাবে। ইনভার্স ইন্টু মাইনাস দুটো গুণ হয় কি হয়ে যাবে, +1 হয়ে যাবে। তো সেই জন্য আমার একক হচ্ছে এটা, ঠিক আছে? এটা তো আমার জাস্ট কিভাবে একক বের করতে হয়, একক একক বের করতে হয়, মূল পার লিটারের উপর ডেল্টা এন দিতে হবে। মূল কেসি এর একক মূল পার লিটার বের করে তার উপর ডেল্টা এন, ডেল্টা এন মানে উৎপাদন মোট সংখ্যা, মানে বিক্রিয়কের মোট সংখ্যা দিতে হয়। সো কেপি এর মান কিভাবে বের করতে হয়, কেপি এর একক অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার হচ্ছে ডেল্টা এন, টু দি পাওয়ার ডেল্টা এন। সো এখানে ডেল্টা এন এর ভ্যালু কি, উৎপাদন মোট সংখ্যা মানে বিক্রিয়কের মোট সংখ্যা। তো এইভাবে হিসাব করে করে কোথায় এই আসলে মোট সংখ্যাটা মিলতেছে এটা আমাকে দেখতে হবে। ওকে, ফাইন। তারপরে দেখো কেপি এবং কেসি সমান হবে যখন হচ্ছে বিক্রিয়া ডেল এন এর মান 1 হবে, কেপি কেসি সমান হবে ডেল এন এর মান 1 হবে। ওকে, ফাইন। আমি হচ্ছে এখন কেমিস্ট্রি কিছু এখান থেকে স্টার্ট করি আপাতত, বাকিগুলো তুমি চেষ্টা করে 22 পেজ পর্যন্ত। আমি ভিডিও আসলে রেকর্ড করছি, কারণ সমস্যা হয়েছে আমার ভিডিও রেকর্ড, সমস্যা হয় একটু একটু, মানে রেকর্ডগুলো সেভ হইতেছে না, কিছু একটা সমস্যা হয়েছে সম্ভবত ওই কারণে। তো ওই কারণে হচ্ছে একটু চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো প্রথমটা দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বলছে, এবং পিএইচ এবং পিএইচ এর মান উভয় 7-এর অধিক, 7 হলে, 25 ডিগ্রি সেলসিয়াস 7 হলে অধিক তাপমাত্রায় কি হবে? ঠিক আছে, অধিক তাপমাত্রায় কি হবে দেখো, অধিক তাপমাত্রায় তাপমাত্রা পানি হচ্ছে ভেঙে কি হয়, H2O ভেঙে হচ্ছে কি হয়, তৈরি হয় হাইড্রোজেন প্লাস, আর হচ্ছে প্লাস হচ্ছে OH মাইনাস তৈরি হয়, ঠিক আছে? এটা তৈরি হয়, ঠিক আছে? তো এখন দেখো যখন তাপমাত্রা বাড়ানো হয় পানির এই বিয়োজনটা, তাপমাত্রা যখন বাড়ানো হয় পানির এই বিয়োজনটা হচ্ছে বেড়ে যায়। তো পানির এই বিয়োজনটা যদি বেড়ে যায় তাহলে হাইড্রোজেন আয়নের পরিমাণ কি হয়ে যাবে, বেড়ে যাবে, ঠিক আছে? কোন একটা দ্রবণের পিএইচ মানে কি, -log H+, তার মানে যেখানে পিএইচ যত বেশি, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যত বেশি, পিএইচটা মানে তত কম, তার মানে তীব্র। হ্যাঁ, কোন একটা দ্রবণের মধ্যে যত বেশি হাইড্রোজেন আয়ন থাকবে, যত বেশি হাইড্রোজেন আয়ন থাকবে ওই দ্রবণটা তত বেশি তীব্র, মানে তীব্র অ্যাসিড বোঝায়, ঠিক আছে? ওই দ্রবণটা কি বোঝায়, তত বেশি তীব্র অ্যাসিড বোঝায়। সো তীব্র অ্যাসিড এর আমরা জানি পিএইচ এর ক্ষেত্রে 7 হচ্ছে নিউট্রাল, যতই ছোট হইতে থাকে, যতই জিরোর কাছাকাছি আসতে থাকে ততই তীব্র অ্যাসিড, যতই 14-র কাছাকাছি আসতে থাকে ততই হচ্ছে তীব্র ক্ষার। পিএইচ এর মান, অবভিয়াসলি পিএইচ এর মান, নট পিওএইচ, পিএইচ এর মান, পিএইচ এর মান যতই 0 থেকে তোমার কত 7-এর কাছাকাছি আসতে থাকে ততই হইতেছে তীব্র হয়, আর যতই হচ্ছে বাড়ে তত হচ্ছে তীব্র ক্ষার হয়, ঠিক আছে? তো এখন দেখো H+ এর যেহেতু তাপমাত্রা বেড়ে যায়, তাপমাত্রা বেড়ে গেলে পানির বিয়োজনটা বেড়ে যায়। তো পানির বিয়োজন বেড়ে গেলে H+ এর ঘনমাত্রা কি হচ্ছে, বেড়ে যায়। H+ এর ঘনমাত্রা যদি বেড়ে যায় পিএইচ এর মান কি হবে, কমে যাবে। পিএইচ এর মান কি হবে, কমে যাবে, অবভিয়াসলি। একটা জিনিস খেয়াল রাখবা, এরকম ইকুয়েশন থাকলে -log(H+) এরকম যদি থাকে, এই ভিতরের রাশিটা যদি বেড়ে যায় এই বাইরের রাশিটার মান হচ্ছে কমে যায়,
বেশি সিম্পল কথা। ভিতরের রাশিটা বেড়ে গেলে বাইরেরটা কমে যায়, আর ভিতরেরটার ঘনমাত্রা কমে গেলে বাইরেরটা বেড়ে যায়, যেহেতু পিএইচ পিএইচ মাইনাস লগ সম্পর্ক, এটা সবসময় খেয়াল রাখবে। এখন যেহেতু এইচ প্লাস এর মান হচ্ছে বেড়ে যাচ্ছে, এইচ প্লাস এর মান বেড়ে গেলে পিএইচ এর মান কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে অবভিয়াসলি পিএইচ এর মান সাথে কি হবে, কমে যাবে। আচ্ছা দেখো, ওএইচ এর মানও বেড়ে যাচ্ছে, ওএইচ এর মান হচ্ছে বেড়ে যাচ্ছে। তাহলে ওএইচ এর মান যদি বেড়ে যায়, ওএইচ এর মান যদি বেড়ে যায়, তাহলে পিএইচ এর মান কি হবে, পিএইচ এর মান ওএইচ বেড়ে গেলে পিএইচ হচ্ছে, দেখো ওএইচ বেড়ে যাওয়া মানে কি, ক্ষার বেড়ে যাওয়া, ক্ষার বেড়ে গেলে পিএইচ কত, 14 কাছাকাছি হয় না? ধরো 14 কাছাকাছি হতো, 12 হইলো ধরো। পিএইচ যদি 12 হয়, পিওএইচ কত, আমরা কি জানি পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ, তার মানে কত, 2। 12টা আমরা অ্যাজিউম করছি ধরো। এইচ ওএইচ মাইনাসের ঘনমাত্রা যদি বেড়ে যায়, পিএইচ বেড়ে যায়। তো এখন তার মানে বুঝতে পারতেছি কি, পিওএইচ পিএইচ বেড়ে যায়, বাট পিওএইচ এর মান কমে যাবে। ঠিক আছে, পিএইচ যদি 12 হয়, পিওএইচ হবে 2। হ্যাঁ, পিএইচ বেড়েছে, পিওএইচ কমে, তার মানে বুঝতে পারতেছি কি, পিএইচও কমে যাচ্ছে, পিএইচও কমে যাচ্ছে, পিওএইচও কমে যাচ্ছে, সরি, পিএইচও কমে যাচ্ছে, পিওএইচও হচ্ছে কি, কমে যাচ্ছে। এখন মোটামুটি বলতে পারি দুইটার মান হচ্ছে 7 থেকে কমে যায়। বুঝতে পারছো ঘটনা? এইচ প্লাস এর মান যদি বেড়ে যায়, তাহলে পিএইচ এর মান হচ্ছে কমে যাবে, পিএইচ এর মান কম হবে, 7 থেকে কম হবে। এটা 7 থেকে কম কোনটা কোনটা আছে, এটা আর এটা। এখন এই দুইটা অপশন বাদ। এখন দেখো বাকিটা হচ্ছে পিওএইচ। আবার দেখতেছি কি, ওএইচ মাইনাসের ঘনমাত্রা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ওএইচ এর ঘনমাত্রা যদি বেড়ে যায়, হ্যাঁ, পিএইচ এর মান, ওএইচ এর ঘনমাত্রা যদি বেড়ে যায়, পিএইচ এর মান হচ্ছে 14 কাছাকাছি হয়, পিএইচ 14 কাছাকাছি হয়। কিন্তু পিওএইচ কি হয় 1 থেকে 7 এর মধ্যে, কারণ আমরা কি জানি ওএইচ ইকুয়ালস টু হচ্ছে 14 মাইনাস পিএইচ। তাহলে পিএইচ যদি 7 থেকে বেশি হয়ে যায়, পিওএইচ এর মান অবশ্যই কি হবে, 7 থেকে কম হবে। সো ঘটনা হচ্ছে এটা, বোধ বোধ ক্ষেত্রে কি হয়, পিএইচ আর পিওএইচ, হ্যাঁ, তাপমাত্রা বেড়ে গেলে পিএইচ বলো পিওএইচ বলো, দুটোটার পরিমাণ হচ্ছে 7 থেকে কি হয়ে যাবে, কমে যাবে। নিচের কোনটি হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ? এখন বাফার দ্রবণের সংখ্যা দেখো, আহ, আচ্ছা, তো এটা একটু দেখাই, দেখো বাফার দ্রবণের সংখ্যা দেখো। বাফার দ্রবণ কাকে বলে? বাফার দ্রবণ হচ্ছে, একটা হচ্ছে দুর্বল দুর্বল অম্ল, প্লাস হচ্ছে তীব্র ক্ষার, অথবা তীব্র ক্ষারের লবণ থাকতে হবে, অথবা তীব্র ক্ষারের লবণের মিক্সচার, লবণের মিক্সচার। ঠিক আছে, দুর্বল অম্ল অথবা তীব্র ক্ষারের লবণের কি, মিক্সচার। এটাই হচ্ছে কি তোমার বাফার দ্রবণ। এটা কেমন বাফার, অ্যাসিডীয় বাফার, অম্লীয় বাফার। যদি ক্ষারীয় বাফার হয়, ক্ষারীয় বাফার কেমন হয়, দুর্বল ক্ষার প্লাস তীব্র অ্যাসিড, অথবা তীব্র অ্যাসিডের লবণের মিক্সচার। ঠিক আছে, সেটা কি তোমার অ্যাসিডীয় বাফার আর ক্ষারীয় বাফারের জিনিস। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সব সময় দুর্বল যেটা থাকবে, এটা দুর্বল অ্যাসিড হোক, দুর্বল ক্ষার হোক, দুর্বলের পরিমাণটা বেশি হতে হবে, দুর্বলের পরিমাণ অর্থাৎ দুর্বলের মূল সংখ্যা বেশি হতে হবে, দুর্বলের পরিমাণ কি হতে হবে, বেশি হতে হবে। এটা একটু আমাকে মাইন্ডের মধ্যে রাখতে হবে, সবসময় কি হতে হবে, দুর্বলের পরিমাণটা বেশি হতে হবে, দুর্বলের পরিমাণটা কি হতে হবে, বেশি হতে হবে। বুঝতে পেরেছি, সবসময় দুর্বলের পরিমাণটা বেশি হতে হবে। আচ্ছা ফাইন, ওকে, তাহলে এখন দেখি কি কি বলতেছে এখানে, কোনটি ক্ষারীয় বাফার, কোনটি কি ক্ষারীয় বাফার। সো দেখো এখানে এইচ সি ডাবল এন, এইচ সি ডাবল এইচ, এটা একটা এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, এটা হচ্ছে দুর্বল অ্যাসিড। সি ডাবল এইচ যেগুলো দেখবা ওগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড।
দুর্বল অ্যাসিড। এটা হচ্ছে কি HCl, তাহলে অ্যাসিডের সাথে একটা Na যুক্ত, তার মানে দুর্বল অ্যাসিড প্লাস হচ্ছে লবণ, তার একটা লবণ। তাহলে এটা কেমন বাফার? এটা অবশ্যই অ্যাসিডীয় বাফার, যেহেতু একটা দুর্বল আছে এবং তার একটা লবণ আছে, বলছিলাম না? দুর্বল অ্যাসিড প্লাস তীব্র ক্ষারের একটা লবণ মিক্সার থাকলে হচ্ছে বাফার। সেটা হচ্ছে কেমন বাফার? অ্যাসিডীয় বাফার। এটা 1 নাম্বারটা অ্যাসিডীয় বাফার, বাট আমার তো চাইছে ক্ষারীয় বাফার কোনটা। ওকে, তারপর 2 নম্বরটা দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা একটা তীব্র ক্ষার, এটা হচ্ছে তার লবণ, এটা লবণ। আমার তো তীব্র ক্ষার লাগবে না, আমার তো লাগবে দুর্বল ক্ষার। সংজ্ঞা অনুসারে দুর্বল ক্ষার লাগবে না, তাহলে এটার অপশনটা হচ্ছে না। ওকে, তারপর একটা দেখি সি নাম্বারটা, অ্যাকোয়াস NH3। ঠিক আছে, এটা একটা দুর্বল ক্ষার। ওকে, বাট এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাও তীব্র ক্ষার। দেখো একটা জিনিস দেখো, দুর্বল ক্ষারের সাথে কে অ্যাড থাকতে হবে? দুর্বল ক্ষারের সাথে তীব্র অ্যাসিড অ্যাড থাকতে হবে, তীব্র অ্যাসিড অ্যাড থাকতে হবে, কিন্তু এখানে কি অ্যাড আছে? দুর্বল ক্ষারের সাথে তীব্র ক্ষার অ্যাড আছে, তাহলে তো হবে না, বিপরীত থাকতে হবে। ওকে ফাইন, তারপরটা দেখি, তেলটা অবশ্যই দুর্বল ক্ষার, NH3 দুর্বল ক্ষার। তাহলে NH3 আর NH4Cl, এটা একটা লবণ। হ্যাঁ, দুর্বল ক্ষার প্লাস তার একটা লবণ যদি থাকে, সেটাকে আমরা বলতে পারবো ক্ষারীয় বাফার। তো অ্যান্সার হচ্ছে আমার ডি। বাকিগুলো এক্সপ্লেন করলাম, বাকিগুলো কেন হলো না এবং কোনটা কি হলো বোঝা গেছে। ঠিক আছে, বিশুদ্ধ পানিতে OH মাইনাস এবং H প্লাস এর মোলার ঘনমাত্রার অনুপাত কত? বিশুদ্ধ পানিতে OH মাইনাস এর মোলার ঘনমাত্রা হচ্ছে 10⁻⁷, আর H প্লাস এর মোলার ঘনমাত্রা হচ্ছে 10⁻⁷। দুটার অনুপাত মানে ভাগফল, কাটাকাটি করলে কত হয়? 1। আচ্ছা, নিচের কোনটি সত্য নয়? KW মানে পানির আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফল 10⁻⁻14, তাহলে এটা সঠিক। তারপর পানির আয়নিক গুণফল মানে কি? H3 প্লাস আর OH মাইনাস এর গুণফল, ওকে এটাও সঠিক। PKW, আচ্ছা KW যদি -14 হয়, তাহলে PKW কত? মাইনাস লগ অফ KW, মাইনাস লগ অফ KW, এটা না PKW মানে, তার মানে মাইনাস লগ অফ KW মানে কত? 10⁻14। তাহলে কি হয় দেখো, এই -14টার সামনে চলে আসবে, তাহলে কত হচ্ছে? মাইনাসে -14 সামনে চলে আসলো, লগ লগ এর উপর 10 আছে, লগ 10 এর মান হচ্ছে 1, লগ 10 এর মান হচ্ছে কত? 1, তাহলে মাইনাস আছে +14, তাহলে আলটিমেটলি কত? PKW কত? 14 হয়। ওকে ফাইন, বাট আবার KW এর মান 10⁻14 মোলার কখনোই না, KW এর মান হচ্ছে 10⁻14, বাট মোলারটা হয় না কখনো। ঠিক আছে, 10⁻14 এটার কোনো একক নাই, KW পানির আয়নিক গুণফলের কোনো একক নাই। সো আমার কাহিনী হচ্ছে তিনটা সঠিক, A B C সঠিক, বাট হচ্ছে ডি নাম্বার কোনো সঠিক না। তো আমার অ্যান্সারই কোনটা সঠিক না সেটা জানতে চাইছে। আচ্ছা, নিচের কোনটি সত্য না? সত্য না, ওকে দেখা যাক। দ্য pH of 10⁻² মোলার HCl ইকুয়ালস টু হচ্ছে 2। এখন pH মানে কি? pH মানে কি? মাইনাস লগ অফ H প্লাস, মাইনাস লগ অফ H প্লাস, মাইনাস লগ অফ H প্লাস এর ভ্যালু কত দিছে? HCl এর ঘনমাত্রা যেটা, H প্লাস এর ঘনমাত্রা যেটা, যেহেতু HCl এর মধ্যে একটা হাইড্রোজেন আছে, সেজন্য HCl এর ঘনমাত্রা যেটা, H প্লাস এর ঘনমাত্রা কি ওইটা, বুঝতে পারছি? HCl এর ঘনমাত্রা যেটা, H প্লাস এর ঘনমাত্রা হচ্ছে ওইটা। সো আমার এখন হচ্ছে 10⁻² লিখলাম। ওকে, তাহলে আমি যদি লিখি তাহলে কি হবে? ওই যে বলছিলাম 10 এর উপর যে পাওয়ারটা থাকে সেটা সামনে চলে আসতে পারে, তাহলে -2 সামনে চলে আসলো, আর লগ 10 হয়ে গেল এদিকে। লগ 10 এর মান কত জানি? 1, লগ 10 এর মান 1, তার মানে কত? +2। তাহলে হ্যাঁ ঠিক আছে, পিএইচ এর ভ্যালু +2, এটা সঠিক, এটা সঠিক। ওকে, এটা সঠিক। ওকে, তার বলছে 0.01 মোলার সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট একটা কি ক্ষার, তো সলিউশনের পিএইচ হচ্ছে 7 থেকে বেশি বলছে। হ্যাঁ অবশ্যই, ক্ষার যেহেতু তার পিএইচ 7 থেকে বেশি হবে, এটা স্বাভাবিক, এটা আমার ঘর গুণার দরকার নেই। ঠিক আছে, ওকে। তারপর দেখি পিএইচ অফ 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ 12। চোখ গুনি দেখো, 0.01 মানে কি? 10⁻² বলা যায়, 10⁻² বলা যায়। এটা যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, তাহলে আমরা পিওএইচ বের করতে পারবো, পিওএইচ বের করতে পারবো। পিওএইচ ও মাইনাস লগ ওএইচ মাইনাস। ঠিক আছে, দেখো এখানে এই 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড যে কথা, ওএইচ মাইনাস এর ঘনমাত্রা কি কত? তার মানে কত? মাইনাস লগ অফ 10⁻², তার মানে কত? 2 না? 2। 2 হচ্ছে কার? পিওএইচ এর মান। আমরা কি জানি? পিএইচ প্লাস পিওএইচ, দুটোটার সমষ্টি হচ্ছে কত? 14। আর পিওএইচ যদি 2 হয়, তাহলে পিএইচ কত? 12। তাহলে হ্যাঁ এটাও সঠিক, এটাও সঠিক। তারপর দেখো, এতটুকু পর্যন্ত আসলাম। দেখো পিএইচ অফ 10⁻⁹ মোলার HCl এর হচ্ছে 9। তো দেখি
মাইনাস লগ অফ 10⁻⁻৯, তাহলে কোথায় মাইনাস আছে +9, তাহলে আলটিমেটলি এটা সঠিক হওয়ার কথা ছিল, -10 এদিকে সামনে চলে আসলে সঠিক হওয়ার কথা ছিল। আচ্ছা, তোমার কি মনে হয় একটা অ্যাসিডের পিএইচ কখনো 9 হয়? তোমার কি লাগে একটা অ্যাসিডের পিএইচ কখনো 9 হয়? এটা কি কখনো তোমার কি লাগে ঠিকঠাক? হ্যাঁ, অ্যাসিডের পিএইচ তো কখনো 9 হতেই পারে না। অ্যাসিডের পিএইচ কখনো কি 9 আসলে হতেই পারে না, কারণ অ্যাসিডের পিএইচ তো 7, সর্বোচ্চ 7 থেকে কম হয় অ্যাসিডের পিএইচ, তো অ্যাসিডের পিএইচ কখনো 9 হয় না। আমার অ্যান্সার হচ্ছে ডি, এটা সঠিক না। আচ্ছা, নিচের কোন জলীয় দ্রবণটির পিএইচ সবচাইতে বেশি? জলীয় দ্রবণের পিএইচ সবচাইতে বেশি, ওকে দেখো এখানে এটা খুবই সিম্পল, এটা হচ্ছে 0.1 মোলার NH3, এটা হচ্ছে দুর্বল ক্ষার। আচ্ছা, পিএইচ বেশি কার? ক্ষারের না, অবশ্যই আমি ক্ষারগুলো খুঁজে খুঁজে বের করবো। এটা তো অম্লীয় লবণ, তাহলে এটা হচ্ছে না, এটা একটা লবণ, এটারও হচ্ছে না, ঠিক আছে। তাহলে এখন দেখো, এটা হচ্ছে দুর্বল ক্ষার, এটা কেমন ক্ষার? তীব্র ক্ষার। তাহলে তীব্র ক্ষারের পিএইচ কি হয়? 14 কাছাকাছি হয়, এটা 14, এটা 7, এটা হচ্ছে 0। তীব্র অ্যাসিড গুলার পিএইচ এই 0-র কাছাকাছি হয়, আর দুর্বল অ্যাসিড গুলার পিএইচ 7-এর কাছাকাছি হয়। দুর্বল ক্ষারগুলোর পিএইচ ওই 7-এর এই পাশে হয়, তারপর তীব্র ক্ষারগুলোর পিএইচ হচ্ছে 14-র কাছাকাছি হয়। তাহলে যেহেতু তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তাহলে এদের পিএইচ সবচেয়ে বেশি হবে, বুঝতে পারছি? আচ্ছা, 10 মিলিলিটার 0.1 মোলার HCl দ্রবণে 5 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে কি কি আয়ন থাকবে? দেখো, এটা তো অবশ্যই HCl প্লাস থাকবে, Cl মাইনাস থাকবে, সোডিয়াম প্লাস থাকবে, OH মাইনাস থাকবে, সবগুলো থাকবে, ঠিক আছে, এগুলো থাকবে, ওকে ফাইন। তারপর বলছে নিচের কোন অ্যাসিডের কে এ বেশি? হ্যাঁ, নিচের কোন অ্যাসিডের কে এ বেশি? নিচের কোন অ্যাসিডের কে বেশি? আচ্ছা, কে এ মানে কি? অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। কে মানে কি? অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। ওকে, এখন যে অ্যাসিড বেশি তীব্র, তার বিয়োজন ধ্রুবক বেশি। যে অ্যাসিড বেশি তীব্র তার বিয়োজন ধ্রুবক কি বেশি। এখানে আমাকে বের করতে হবে কোন অ্যাসিডটি তীব্র, এইগুলোর মধ্যে কোন অ্যাসিডটি তীব্র, তার বিয়োজন ধ্রুবকের মান সবচাইতে বেশি হবে। তখন এগুলো হচ্ছে কি অ্যাসিড? অক্সো অ্যাসিড। এগুলো কি অ্যাসিড? অক্সো অ্যাসিড। দেখো, অক্সিজেন আছে না, অক্সিজেন আছে না, অক্সিজেন আছে না, অক্সিজেন আছে না, অক্সিজেন থাকলো অক্সো অ্যাসিড। তো অক্সো অ্যাসিডের তীব্রতা কিসের উপর নির্ভর করে জানো? অক্সো অ্যাসিডের তীব্রতা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার উপর। কিসের উপর নির্ভর করে? কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা। অক্সো অ্যাসিডের তীব্রতা কিসের উপর নির্ভর করে? কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা। তাহলে দেখো, এখন বের করার চেষ্টা করি কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা। এখানে দেখো, আহ, তোমার এখানে H2 আছে বোরোর ক্ষেত্রে, অক্সিজেনের হচ্ছে -2, তার মানে 4টা অক্সিজেনের কত? -8, আর একটা হাইড্রোজেনের +1, তার মানে +2। ব্যালেন্স করার জন্য মাঝখানে কত লাগবে? +6। কত লাগবে? +6 হয়েছে না? +6, ওকে, +6 আর +2 হয়েছে। এখন দেখো, এখানে কত? -8, এখানে হচ্ছে +1, তাহলে কত লাগবে? +7, ঠিক আছে, ওকে। এখানে আছে -6, 3 2 গুণে 6, ঠিক আছে, +1, মানে এটা হচ্ছে কত? +5, ব্যালেন্স হয়ে গেছে, ওকে। এটা +7, এটা হচ্ছে +5, গুড। তারপর এটা বাকিটা দেখি, এটা হচ্ছে -8, এটা হচ্ছে +1, এটা হচ্ছে কি +7, +7, ওকে। এটা আমরা দেখতেছি কি মোটামুটি বলা যায় সবচাইতে কম দুর্বল হচ্ছে ও, ও হচ্ছে সবচাইতে দুর্বল। পাঁচটা যেহেতু আছে সবচাইতে কম, তার চাইতে একটু বেশি সবল হচ্ছে একটু অ্যাসিড, কিন্তু এই দুইজনের বেলা হচ্ছে সমান হয়ে গেছে। তারপর যদি সমান হয় তাহলে আরেকটা জিনিস দেখতে হয়, সমান হলে আকার, যার আকার ছোট সে বেশি তীব্র। তাহলে দেখো, আমরা কি জানি? HCl HBr, এখানে ব্রোমিন আছে, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা 17 নম্বর গ্রুপ না? 17 নম্বর গ্রুপের উপর থেকে নিচে আকার বাড়তে থাকে। তাহলে এখানে ক্লোরিনের আকার ছোট, ব্রোমিনের আকার বড়, তাহলে মোটামুটি বলতে পারি ক্লোরিন ছোট, ক্লোরিন আকার কি ছোট, তাহলে যেটার আকার ছোট তার তীব্রতা বেশি। তাহলে আমরা বলতে পারি এর তুলনায় ডি এর তীব্রতা একটু বেশি। তাহলে আমরা সবচেয়ে বেশি কে এ কার থাকবে? সবচেয়ে কার থাকবে ডি। এই যে দেখো সিকোয়েন্সটা লেখা, সবচেয়ে বেশি ও,
তারপর হচ্ছে ও, তারপর হচ্ছে ও, তারপর হচ্ছে এইটা রিটেনে লিখতে দিতে পারে। রিটেনের কোশ্চেন হইতে পারে নিচের কোনটির তীব্রতা সবচেয়ে বেশি, কে এর মান অনুসারে সাজে, ঠিক আছে? আচ্ছা, পিএইচ বাড়াইতে কোনটি সাহায্য করে? পিএইচ বাড়াইতে কোনটি সাহায্য করে? পিএইচ বাড়াইতে সাহায্য করে। পিএইচ বাড়ানো মানে কি? ক্ষারীয় করা, তাই না? ক্ষারীয়করণে সাহায্য করে হচ্ছে ক্ষারীয় জিনিসপাতি। এখন দেখো পটাশিয়ামের যেগুলো সার আছে, টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, সিলিকা, পটাশিয়াম নাইট্রেট, এগুলো হচ্ছে অ্যাসিডীয়, অর্থাৎ মাটির কে অ্যাসিডীয় করে, তারা মাটির পিএইচ কমাইতে সাহায্য করে। কিন্তু এই যে ডলোমাইটের মধ্যে কি থাকে? ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেট। এখানে যে কার্বনের জিনিসপাতি আছে, ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন থাকে, এগুলো হচ্ছে ক্ষারীয় আয়ন। ক্ষারীয় আয়ন প্রয়োগ করলে কি হয়? পিএইচ বাড়ে। তো আমার অ্যান্সার হচ্ছে পিএইচ বাড়ানোর জন্য ডলফামাইট কাজ করে। দুর্বল অ্যাসিডের এইচএক্স এবং তীব্র ক্ষার বিক্রিয়ার সমীকরণ হচ্ছে এটা। জলীয় দ্রবণের পিএইচ কত? আচ্ছা দেখো, দুর্বল অ্যাসিড প্লাস তীব্র ক্ষার, হ্যাঁ, দুর্বল অ্যাসিড আর তীব্র ক্ষারের বিক্রিয়ায় যে লবণটা তৈরি হয় সেটা হচ্ছে ক্ষারীয় লবণ। যেহেতু ক্ষারটা তীব্র, যেহেতু কি ক্ষারটা তীব্র, সেজন্য লবণের মধ্যে ক্ষারের কিছু বৈশিষ্ট্য থাকে একদম তীব্র। যেহেতু এটা তো দুর্বল, এটা তো তেমন একটা ইয়া করে না। আর যদি এরকম হতো তীব্র অ্যাসিড দুর্বল ক্ষার, যে লবণটা তৈরি হতো সেটা হচ্ছে অ্যাসিডীয় লবণ। যেটা তীব্র, যেটা বেশি, লবণটার মধ্যে তার একটু একটু প্রভাব থাকে, ঠিক আছে? তাহলে দেখো এই NaX লবণ যেটা আছে সেটা একটু হচ্ছে ক্ষার টাইপের হবে, যেহেতু তীব্র ক্ষার আছে। তো আমি বলতে পারি পিএইচটা কেমন হবে, যেহেতু ক্ষারের পিএইচ তো 7 থেকে বেশি হয়, তাহলে সি অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পারছি? দেখো, তারপর এখানে, ওকে, হ্যাঁ, নাও 11 নাম্বারটা কি বলছে দেখো, অক্সিজেন সমূহের হচ্ছে শক্তির ক্রম বের করতে বলছে। ওকে ফাইন, আমরা চেষ্টা করি। প্রথম হচ্ছে অক্সিজেন গুলো তো আমরা জানি কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা হিসাব করতে হয়। তো এখানে দেখো -8, এখানে হচ্ছে +1, তার মানে হচ্ছে +7। প্রথমে একটা বের করলে চলবে। -6 +1, তার মানে হচ্ছে এখানে +5 লাগবে। -6 +2, এখানে লাগবে +4। -6, এখানে +2, এখানে লাগবে হচ্ছে +4। না, 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 -8 +2 হলে হবে +6। তাহলে আমার কাহিনী হচ্ছে মোটামুটি কাইন্ড অফ এভাবে বলতে পারতেছি এগুলো। তো এখানে দেখো সবচাইতে কম হচ্ছে এটা, এটা সবচাইতে কম, সেটা একদম লাস্টে থাকা উচিত। তারপরে একটু বেশি হচ্ছে ও, থার্ড এর চেয়েও একদম ফার্স্ট হচ্ছে ও। ওরকম কোন অপশনটা আছে খুঁজতে হবে। এই অপশনে ফার্স্টও আছে, সেকেন্ডও আছে, থার্ড এরটা এখানে আছে, ঠিক আছে, এবং ফোর্থ হচ্ছে ডি হচ্ছে আমার হচ্ছে অ্যান্সার। মানে মোটামুটি এটার সাথে মিলতেছে আর কি, হ্যাঁ। সো দ্যাটস ইট। এভাবেই হচ্ছে কাউন্ট করতে হয় আর কি, ঠিক আছে? নিচের কোন অ্যাসিডের পিকে এর মান বেশি? আচ্ছা, পিকে বেশি কখন? পিকে বেশি হচ্ছে কে এ কম হলে, কে এ কম হলে, কে এ কম হলে পিকে এ বেশি। আর কে এ কখন কম হয়? দুর্বল হলে। কে এ কখন কম হয়? দুর্বল হলে হচ্ছে কে এ কম হয়। বুঝতে পারছো? কে এ বেশি হয় তীব্র অ্যাসিডের ক্ষেত্রে, কে এ কম হয় দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে। সো এখন পিকে, কে এ পিকে এ কখন বেশি হয়? যখন কে এর মান কম। যখন কে এর মান কম তখন হচ্ছে পিকে এ বেশি হয়। ওকে, সো আমার এখানে দেখো এগুলা, এটা একটা অর্গানিক কেমিক্যাল কোশ্চেন। মোটামুটি যেখানে ক্লোরিন আছে, এখানেও ক্লোরিন আছে। ক্লোরিন যেহেতু থাকে সেটা তীব্রতা একটু একটু বেড়ে যায়। ক্লোরিন থাকার কারণে কি হয়? তীব্রতা বেড়ে যায়। সো আমি হচ্ছে মোটামুটি যেটা বেসিক, এটা বেনজিন আছে, বেনজিন থাকার কারণে তীব্রতা একটু বেড়ে যায়। আমার সবচাইতে বেসিক হচ্ছে দুর্বল অ্যাসিড হচ্ছে এটা এ, CH3COOH। এখানের মধ্যে তেমন একটা ইয়া থাকে না তেমন বেশি। আমরা তো জানি অ্যাসিডিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, সো সেই জন্য তার কে এর মান সবচাইতে কম। কে এর মান কম মানে হচ্ছে পি কে এর মান সবচাইতে বেশি। বুঝতে পারছি? ওকে, এখন দেখো এই ঘটনা বাফার দ্রবণ, খুব একটা সুন্দর কোশ্চেন। যে বাফার দ্রবণ, এখানে এই বাফার দ্রবণের ক্ষেত্রে আসলে আমার বলছে কি তোমার কোনটি বাফার দ্রবণ? আচ্ছা, বাফার দ্রবণ হওয়ার জন্য আমরা কি বলেছিলাম এই পৃষ্ঠায় কিছু জিনিস আছে আমরা দেখেছিলাম। বাফার দ্রবণের সময় সবসময় হচ্ছে অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে দুর্বল অম্ল আর হচ্ছে তীব্র ক্ষার অথবা তার লবণ থাকতে হবে, আর দুর্বল ক্ষার আর হচ্ছে তীব্র অ্যাসিড বা তার লবণ থাকতে হবে। ওকে, এটা একটা। আর একটা জিনিস দেখেছিলাম, দুর্বলের পরিমাণ বেশি থাকতে হবে, অর্থাৎ অ্যাসিডিক বাফার ক্ষেত্রে দুর্বল অম্লটা বেশি থাকতে হবে, অ্যাসিডিক বাফার হইলে দুর্বল অম্ল এটার পরিমাণ বেশি থাকতে হবে, বাকিটার পরিমাণ কম থাকতে হবে। ক্ষারীয় বাফারের ক্ষেত্রে দুর্বল ক্ষারের পরিমাণটা বেশি থাকতে হবে, বাকিটা এই যে এই বাকিটা এটার পরিমাণ হচ্ছে কি থাকতে হবে, কম থাকতে হবে। তো এখন আমরা চেক করবো যে কোন দুর্বলটা আসলে কম আছে কিনা। তো এখন দেখো এটা হচ্ছে ঘনমাত্রা দিচ্ছে, এটা হচ্ছে আয়তন দিচ্ছে। ঘনমাত্রার সাথে আয়তন গুণ গুণ করলে আমরা পাই n ইকুয়ালস টু হচ্ছে S ইন্টু ভি।
n মানে হচ্ছে মূল সংখ্যা, ঘনমাত্রার সাথে আয়তন গুণ করলে মোটামুটি মূল সংখ্যা পাই। আচ্ছা, লিটারে নিব না, যেহেতু সবগুলো মিলিমিটারে আছে তো আমার কোনো প্যারা হবে না, লিটারে নেওয়া লাগবে না আপাতত, জাস্ট আমরা গুণ করে দেখবো। 0.2 এর সাথে যদি 10 গুণ করি তাহলে আমার আসবে হচ্ছে 2। 0.2 এর সাথে 10 গুণ করলে আসবে 2। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, এটা হচ্ছে তীব্র ক্ষার। ওকে, এটা একটা বাফার জোন হতে পারতো যদি কি হতো, আমরা আমরা জানি, হ্যাঁ ঠিক আছে, দুর্বল থাকলে হয় আর হচ্ছে তীব্র ক্ষার অথবা অ্যাসিডের সাথে ক্ষার থাকতে হবে, এটা মাস্ট। অ্যাসিডের সাথে অ্যাসিড থাকলে হবে না, আমার ক্ষারের সাথে ক্ষার থাকলে হবে। অ্যাসিডের সাথে ক্ষার থাকতে হবে, এটা মাস্ট। ওকে ফাইন, অ্যাসিডের সাথে ক্ষার আছে, কিন্তু যদি এরকম হয় দুর্বলের সাথে তীব্র, ওকে দুর্বলের সাথে তীব্র হলে এটা তো আরো ভালো। যদি একটা কাজ করতে হবে, দুর্বলের পরিমাণ বেশি হতে হবে। দেখো এখানে দুর্বল আর তীব্র পরস্পর সমান আছে, এটাও 2 আছে, এটাও 2 মূল আছে, তাহলে হচ্ছে আমরা এটা বাফার দ্রবণ হচ্ছে না, সমান থাকলে কোনো বাফার দ্রবণ হবে না। ওকে ফাইন, তারপরটা দেখি, চেক করে দেখি, এটা যদি গুণ করে তাহলে 2, এটা যদি গুণ করে তাহলে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমি দেখতেছি কি, হ্যাঁ এটা একটা দুর্বল অ্যাসিড, এটা একটা তীব্র ক্ষার। ওকে ফাইন, তাহলে বাফার দ্রবণ হওয়ার চান্স আছে। আবার দেখতেছে কি দুর্বলের পরিমাণটা বেশি আসতেছে 2 আর তীব্রের পরিমাণটা আসতেছে 1, গুণ করার ফলে এটার সাথে এটা গুণ করে 1 আসতেছে। ঠিক আছে, তো গুণ করে দেখবো সবসময়। তো এখন দেখতেছি হ্যাঁ এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া মানতেছে, তার মানে এটা আমাদের অ্যান্সার হবে, বাফার দ্রবণের অ্যান্সার হবে। কিন্তু বাকি দুইটা চেক করে দেখি, দেখো এটা হচ্ছে 0.1 এর সাথে 1 গুণ করলে আছে 1 মোল, আর এটা হচ্ছে 0.2 এর সাথে যদি 10 গুণ করলে 2 মোল। তাহলে দেখো, হ্যাঁ ঠিক আছে, এটা দুর্বল আছে, এটা তীব্র আছে, এটা ফাইন মানলাম, কিন্তু দেখো দুর্বলের পরিমাণটা কিন্তু কম, দুর্বলের পরিমাণটা কম হতে পারে কিন্তু দুর্বলটা বেশি হতে পারে, সো ইটস নট আওয়ার অ্যান্সার। তখন দেখো এখানে দেখো এটা হচ্ছে তীব্র অ্যাসিড, এটা তীব্র অ্যাসিড, এটা হচ্ছে তীব্র ক্ষার। তো তীব্র অ্যাসিডের তীব্র ক্ষারটা হইতে হবে, একটা তো অবশ্যই দুর্বল হইতে হবে, এটা তো প্রথম ক্রাইটেরিয়াটাই মানে নেই, তাহলে এটা আমাদের হচ্ছে না। আমাদের আলটিমেটলি অ্যান্সার হচ্ছে বি। বুঝতে পেরেছি? ওকে ফাইন, তাহলে আজকে আমাদের মোট পৃষ্ঠা শেষ। ওকে, তারপর এই পৃষ্ঠাতে নিচের কোনটি অসত্য, অসত্য মানে কি ভুল আর কি, নিচের কোনটি ভুল এটা জানতে চাইছেন, নিচের কোনটি ভুল। আচ্ছা চেষ্টা করে দেখো। এন্ড আচ্ছা বলছে এখন হচ্ছে কনজুগেট বেসের জিনিসপাতি, হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস। তো একটা জিনিস খেয়াল রাখবা, অ্যাসিড সবসময় H প্লাস আয়ন দান করে, অ্যাসিড H প্লাস আয়ন দান করে হচ্ছে কনজুগেট ক্ষার তৈরি হয় অ্যাসিড থেকে, অ্যাসিড থেকে তৈরি করে, অ্যাসিড থেকে তৈরি করে অনুবন্ধী ক্ষার। অ্যাসিড থেকে কি তৈরি হয়? অনুবন্ধী ক্ষার। আর ক্ষার থেকে কি তৈরি হয়? ক্ষার থেকে তৈরি হয় অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড তৈরি হয়। অ্যাসিড থেকে তৈরি হয় অনুবন্ধী ক্ষার, আর ক্ষার থেকে কি তৈরি হয়? অনুবন্ধী অ্যাসিড। অ্যাসিড সবসময় কি করা লাগে? অ্যাসিড সবসময় H প্লাস আয়ন ত্যাগ করা লাগে। অ্যাসিডের সবসময় কি করা লাগে? H প্লাস আয়ন ত্যাগ করা লাগে। ঠিক আছে, অ্যাসিড কি করে? H প্লাস আয়ন ত্যাগ করে। অ্যাসিড থেকে একটা H প্লাস আয়ন মাইনাস করে দিবা, মাইনাস করে দিয়ে যেটা পাবো সেটা তার অনুবন্ধী ক্ষার, আর ক্ষারের সাথে সবসময় H প্লাস আয়ন যোগ করবে একটা, যোগ করে যেটা পাবো সেটা তার অনুবন্ধী কি অ্যাসিড। অ্যাসিড মাইনাস H প্লাস করতে হবে, ক্ষারের সাথে H প্লাস করতে হবে। অনুবন্ধী মানে হচ্ছে ইংলিশ নাম হচ্ছে কনজুগেট, অনুবন্ধী হচ্ছে কনজুগেট, অনুবন্ধী হচ্ছে কনজুগেট। ওকে, NH4 প্লাস আয়নের কনজুগেট অ্যাসিড, কনজুগেট অ্যাসিড বের করতে হবে। ঠিক আছে, এই যে কনজুগেট অ্যাসিড মানে এখানে আমরা বের করি, কনজুগেট অ্যাসিড বের করার সময় কি করতে হবে? একটা H প্লাস একটা H প্লাস যোগ করতে হবে। আচ্ছা সরি সরি, কোশ্চেন উল্টা বলছে এখানে। হ্যাঁ ওকে, এখানে বলছে এটা হইতেছে NH3 এর কনজুগেট অ্যাসিড। ইংলিশ পড়া পড়ো। ইট ইজ দা কনজুগেট অ্যাসিড অফ দিস, তার মানে NH3 এর কনজুগেট অ্যাসিড হইতেছে এটা, NH3 এর এটার কনজুগেট অ্যাসিড হইতেছে এটা। হ্যাঁ চেষ্টা করে দেখি আমরা, কনজুগেট অ্যাসিড কেমনে পাই আমরা? ক্ষারের সাথে H প্লাস আয়ন যোগ করে, তাহলে এটা একটা ক্ষার, এটার সাথে একটা যদি H প্লাস আয়ন যোগ করি তাহলে কি হবে? NH4 প্লাস হবে না? হ্যাঁ ওকে ভাই, আমরা অনুবন্ধী অ্যাসিড কেমনে পাই? ক্ষারের সাথে এটা ক্ষার, এই ক্ষার, এই ক্ষার, এটা ক্ষার, ক্ষারের সাথে একটা কি যোগ করবো? H প্লাস আয়ন যোগ করলে কিভাবে অনুবন্ধী অ্যাসিড পাবো? হ্যাঁ ওকে পাইছি, NH4 প্লাস পাইছি তো, তাহলে এটা আমার সঠিক। ঠিক আছে, তাহলে এটা রাইট, এটা রাইট। ওকে, তারপরেরটা দেখি, NH3 আর H2O পরস্পরের কনজুগেট পেয়ার। আহা, কনজুগেট পেয়ার কেমনে হয়? কনজুগেট পেয়ার মানে কি? একটা অ্যাসিড হবে, একটা কনজুগেট ক্ষার হবে সেটা। তো NH3 আর NH4 প্লাস, NH3 আর NH4 প্লাস এরা দুইজনের কনজুগেট পেয়ার হইতে পারে, কারণ একটার থেকে H প্লাস, এটা NH3, NH3 একটা H প্লাস গ্রহণ করে NH4 প্লাস তৈরি করে, তাহলে এই ক্ষারটা একটা H প্লাস গ্রহণ করে তার অনুবন্ধী অ্যাসিড তৈরি করে এটা, অথবা NH4 প্লাস একটা H প্লাস ত্যাগ করে NH3 তৈরি, তাহলে তারা দুইজন কনজুগেট পেয়ার হতে পারে, মানে তারা জোড়া হইতে পারে, কিন্তু পানির সাথে তো এটা মিলে না। ঠিক আছে, ওকে, তাহলে এটা তো হইতেছে না, তাই আমাদের ভুল হচ্ছে এটা।
আমরা যেটা ভুল সেটা জানতে চাইছি, আমরা বেসিক্যালি রাইট আনসার হচ্ছে এটা, বাকি দুটো হচ্ছে আমরা দেখি। OH মাইনাস ইজ দ্য কনজুগেট বেস অফ দিস, তাহলে H2O এটার কনজুগেট বেস হচ্ছে এটা, এটা আমাকে চেষ্টা করতে বলছে। তো কনজুগেট বেস কেমনে পাই? কনজুগেট বেস পাই হচ্ছে একটা H প্লাস ত্যাগ করে, একটা H প্লাস ত্যাগ করে, এই যে একটা H প্লাস ত্যাগ করার মাধ্যমে আমরা কনজুগেট বেস পাই। ওকে, দেখি পানি থেকে একটা H প্লাস ত্যাগ করি, পানি থেকে যদি একটা H প্লাস আয়ন ত্যাগ করি তাহলে আমার কি থাকে, 2H মাইনাস থাকে। ওকে, তাহলে ওকে রাইট, তাহলে এটা রাইট। পানির কনজুগেট বেস, পানির কনজুগেট বেস, পানির it is the conjugate base of H2O, তাহলে H2O থেকে একটা যদি H প্লাস আয়ন আমরা ত্যাগ করে দেই, H2O থেকে যদি একটা কি H প্লাস আমরা কি ত্যাগ করে দেই, তাহলে আমরা কি পাবো, তার কনজুগেট বেসটা পাবো, ক্ষার। ওকে ফাইন। OH আর H2O কনজুগেট পেয়ার, হ্যাঁ ওকে ফাইন, আমরা এখানে দেখতেছি H2O আর OH দুজনে H প্লাস আয়ন ত্যাগের গ্রহণের সাথে জড়িত, তাহলে তারা পরস্পর কনজুগেট পেয়ার বলতে পারি আমরা। তাহলে এই তিনটা সঠিক, বি নাম্বারটা আমার সঠিক না, বি নাম্বারটাই আমার অ্যান্সার। বুঝছো? ওকে, নিচের কোনটি বাফার দ্রবণের কোন দ্রবণের পিএইচ 7 অপেক্ষা বেশি হবে, তাহলে কোনটি ক্ষারীয় দ্রবণ সেটা আমি জানতে হবে। সো ক্ষারীয় কোনটা, ক্ষারীয় কোনটা, দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে অ্যাসিডিক, CH3COOH অ্যাসিডিক না, তো অ্যাসিডিক হইলে তো পিএইচ 7 থেকে কম, তাহলে এটা অ্যান্সার হচ্ছে না। ওকে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের পিএইচ তো 7 হবে বরাবর, কেন 7 হবে, কারণ দেখো সোডিয়াম ক্লোরাইড কার থেকে আসছে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামটা আসছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, আর এসিএলটা আসছে HCl থেকে। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়া, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় একদম নিউট্রাল একটা যৌগ তৈরি হয়, ঠিক আছে, ওটার পিএইচ সবসময় 7 হবে, সোডিয়াম ক্লোরাইডের পিএইচ তো 7 হবে, এটা হচ্ছে না, ঠিক আছে। NH4Cl, দেখো NH4Cl কার থেকে আসছে, লবণের বেলায় কার থেকে আসছে এটা চিন্তা করতে হবে, আর অ্যাসিড ক্ষারের বেলায় তো আমরা জানি, ঠিক আছে, অ্যাসিড ক্ষারের বেলায় আমরা জানি, লবণের বেলায় সেটা কোথা থেকে উৎপন্ন হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু সোডিয়াম ক্লোরাইড একটা লবণ, সোডিয়াম ক্লোরাইড কি একটা লবণ, সেটা কার থেকে আসছে, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে আর H প্লাস থেকে আসছে, দুইটা যোগ করে পানি, পানি সোডিয়াম ক্লোরাইড আর পানি তৈরি করছে, যেহেতু এরা দুইজনই তীব্র অ্যাসিড। ঠিক কি জানো, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ার পিএইচ সবসময় 7 হয়। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ায় যে যৌগটা তৈরি হয় দুটোটাই তীব্র, একটা তীব্র আর একটা তীব্রকে কি করে ফেলবে, নাকচ করে ফেলবে, দ্যাটস ওয়াই তাদের পিএইচ সবসময় 7 হয়। এটা আমার অ্যান্সার হচ্ছে না। তারপর এটা দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাও একটা লবণ, তো লবণের বেলায় চেক করতে হবে সেটা কার থেকে আসছে, অ্যামোনিয়াম ক্লোরাইডটা আসছে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH প্লাস HCl, এই যৌগ থেকে আসছে। আমি কিছু করতেছি না, জাস্ট ধনাত্মক আয়নের পাশে OH লাগাই দিচ্ছি, ঋণাত্মক আয়নের পাশে H লাগাই দিচ্ছি, নাথিং আছে। ঠিক আছে, এখানে ধনাত্মক আয়ন লবণ থেকে কিভাবে বের করবে, তুমি হয়তো মাথায় আসতে পারো আমি কেমনে বের করবো যে কোন অ্যাসিড থেকে কোন লবণ থেকে, কিছু করবা না, জাস্ট ধনাত্মক আয়নের সাথে OH লাগাই দিবা, ঋণাত্মক আয়নের সাথে H প্লাস লাগাই দিবা, সেই। তাহলে আমার হচ্ছে NH4OH থেকে আসছে আর HCl থেকে আসছে। ওকে, এখন দেখি HCl হচ্ছে তীব্র অ্যাসিড, আমরা কি জানি ভাই, তীব্র অ্যাসিডের যে লবণটা, তীব্র অ্যাসিডের যে লবণটা তার মধ্যে অ্যাসিডিক ধর্ম থাকে, তো অ্যাসিডিক ধর্ম থাকে, তাহলে এই লবণটা কেমন, একটা অ্যাসিডিক লবণ, এই লবণটা কেমন লবণ, একটা অ্যাসিডিক লবণ। এই লবণটা যদি অ্যাসিডিক লবণ হয়, লবণ যদি অ্যাসিডিক লবণ হয় তাহলে তার পিএইচ কেমন হয়, 7 থেকে কম হওয়ার কথা, 7 থেকে কম হওয়ার কথা, যেহেতু অ্যাসিডিক লবণ, তাহলে এটাও হচ্ছে না আমার অ্যান্সার। লাস্ট, এই সোডিয়াম কার্বনেট, এটা একটা ক্ষার, এটা তো পিওর একটা ক্ষার, দুর্বল ক্ষার যদিও বাট ক্ষার, 7 থেকে তো বেশি হবে অবভিয়াসলি, ঠিক আছে, তো এটার পিএইচ 7 থেকে সেন্টার হচ্ছে এটা। ওকে, ক্ষার তো ঠিক আছে, এটা কার থেকে আসছে দেখো, সোডিয়াম কার্বনেট আসছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে H2CO3, H2CO3 হচ্ছে দুর্বল অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার, তো এটা একটা লবণ, সোডিয়াম লবণটা ক্ষারীয় লবণ, সেজন্য তার পিএইচ 7 থেকে বেশি, বুঝতে পারছো? আচ্ছা, নিচের কোনটি বাফার দ্রবণ, দেখা যাক বাফার দ্রবণ কোনটা। এখানে দেওয়া আছে একটা হচ্ছে দুর্বল অ্যাসিড, আর দেওয়া আছে হচ্ছে তীব্র ক্ষার, ঠিক আছে, আরেকটা কি দেওয়া আছে, দুর্বল অ্যাসিড এবং তার লবণ। ওকে, আমরা কি জানি, হয়তো তীব্র ক্ষার থাকতে হবে বাট পরিমাণের পরে, এন্ড অফ দ্য ডে আমার বেসিক্যালি লাগবে হচ্ছে কোন একটা অ্যাসিড এবং তার লবণ, কোন অ্যাসিড এবং তার সাথে তীব্র ক্ষারের লবণকে বলা হয় তোমার কি বাফার দ্রবণ, তাহলে আমার অ্যান্সার হচ্ছে এটাই, কোন একটা অ্যাসিড থাকতে হবে দুর্বল অ্যাসিড, তার সাথে একটা তীব্র ক্ষারের লবণ থাকতে হবে, ওটাই হচ্ছে আমার বাফার দ্রবণ, ঠিক আছে। এটা মোটামুটি বাফার দ্রবণ পরে হবে, এটা আসলে বিক্রিয়া করার পরে হবে, নাম্বারটা বিক্রিয়া করার পরে গিয়ে বাফার দ্রবণ, এই চার এটা বিক্রিয়া করে এই যৌগটা তৈরি করে ফেলবে, এই যৌগটা তৈরি করার পরে তারপর বাফার দ্রবণ হবে, সো আমার বেসিক্যালি বাফার দ্রবণ হচ্ছে এটা। দেখো, বাফার দ্রবণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৃদু অ্যাসিড এবং ওই অ্যাসিডের লবণ, মৃদু অ্যাসিড ওই অ্যাসিডের লবণ, আর হচ্ছে ক্ষারীয় বাফার মৃদু ক্ষার, তারপর ওই ক্ষারকের লবণ, তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে মৃদু ক্ষার আর এটা হচ্ছে ওই ক্ষারকের লবণ।
বুঝতে পারছি, দ্যাটস ইট। আচ্ছা ফাইন। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, CH3COOH 0.01 মোলার জলীয় দ্রবণের পিএইচ বৃদ্ধির ক্রম অনুসারে শুদ্ধতা বেছে নাও। ক্রম অনুসারে মানে কোনটার পিএইচ সবচাইতে বেশি, কোনটার পিএইচ সবচাইতে কম, সেটা জিজ্ঞেস করছে। ওকে, তো এটা হচ্ছে একটা মোটামুটি কি বলে পিএইচ বৃদ্ধির ক্রম অনুসারে, তার মানে ছোট থেকে বড়, পিএইচ বৃদ্ধির ক্রম অনুসারে ছোট থেকে বড়তে ক্রম করতে বলছে। তো এখন দেখো CH3COOH একটা হচ্ছে ডিরেক্ট দুর্বল ক্ষার, সরি দুর্বল অ্যাসিড। হ্যাঁ, দুর্বল অ্যাসিডের পিএইচ 7 থেকে কম হবে, পিএইচ 7 থেকে কম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 7 থেকে কম, 7 থেকে কম। আর এই যে দেখো, এটা NH4Cl, NH4Cl কার থেকে আসছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে, প্লাস HCl থেকে আসছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে আর HCl থেকে আসছে। সো এখানে দেখো, এটা একটা লবণ, এটা একটা লবণ, ঠিক আছে। এখানের মধ্যে এটা কেমন লবণ, যেহেতু HCl থেকে আসছে সেটা অম্লীয় লবণ। সেটা কি অম্লীয় লবণ, যেহেতু HCl থেকে আসছে, যেহেতু HCl তীব্র, NH4OH আর HCl দুইটা থেকেই তো আসছে। এই NH4OH থেকে আর HCl দুটার বিক্রিয়ার ফলে তো অ্যামোনিয়াম ক্লোরাইড আসছে, তাহলে এটা একটা অম্লীয় লবণ। তাহলে অম্লীয় লবণের পিএইচ কেমন হয়, এটা 7 থেকে কম। কিন্তু কত আমরা জানি না, বাট আমরা বুঝতেছি এটাও 7 থেকে কম, এও 7 থেকে কম। আমি কালার ভিন্ন দিই, এই 7, এরা দুইজন 7 থেকে কম, তাহলে এরা দুইজনের কথা চিন্তা করি। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট দেখো কার থেকে আসছে, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে, আর হচ্ছে H2CO3 কার্বনিক অ্যাসিড থেকে আসছে। তাহলে এখানে দেখো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে তোমার তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার। আর এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড। কার্বনিক অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড, আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তীব্র ক্ষার, তীব্র ক্ষার। তাহলে কার থেকে আসছে, ক্ষার থেকে আসছে, ক্ষার থেকে আসছে, তাহলে বেসিক্যালি তার পিএইচটা কত, 7 থেকে বেশি হবে। পিএইচ কত, 7 থেকে বেশি। আর ও তো নিজে ক্ষার ভাই, এটা ক্ষার, ক্ষারের পিএইচ তার সবচাইতে বেশি। তীব্র ক্ষার, তীব্র ক্ষারের পিএইচ একদম 14 কাছাকাছি হয়, পিএইচ অনেক বেশি। তাহলে আমরা বলতেছি, একটা জিনিস বলতে পারি দেখো, এখানে সবচাইতে কম পিএইচ কার, সবচাইতে বেশি পিএইচ সোডিয়াম হাইড্রোক্সাইড, সেটা আমরা বলতে পারি, যেহেতু সেটা হচ্ছে বেশি, একদম বেশি, তার মানে ও লাস্টে থাকবে। ও লাস্টে আছে কোনটা, বি অপশন এবং ডি অপশন দুইটার মধ্যে ও লাস্টে আছে, বুঝছো। ও লাস্টে, তাহলে এই দুইটা থেকে যে কোনো একটা হবে। ওকে, ও মানে সবচাইতে বেশি আর কি, ক্রমানুসারে সাজাইলে। আচ্ছা সবচাইতে কম কার, সবচাইতে কম কার দেখো, এখানে দুর্বল অ্যাসিড হচ্ছে CH3COOH, দুর্বল অ্যাসিড। ও অ্যাসিডের পিএইচ সবচাইতে কম থাকে, তাহলে ওইটা কম থাকবে। তারপর একটা লবণ, লবণের মধ্যে কি অ্যাসিডও আছে ভাই, ক্ষারও মিক্সচার আছে। হ্যাঁ বুঝতে পারতেছি 7 থেকে কম, কিন্তু ওখানের মধ্যে তো কিছু ক্ষারও আছে, তাই না? তবে 7-এর কাছাকাছি হয়, 7-এর কাছাকাছি, একটু কম হইলেও ধরো 6.5 এরকম। বাট CH3COOH এর পিএইচ কত, 4 থেকে 5-এর মধ্যে হয়, যেহেতু এটা পিওর অ্যাসিড, এটা একটা পিওর অ্যাসিড, এই জিনিসটা পিওর অ্যাসিড। এই 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 জায়গার মধ্যে এই দুটোটা 7 থেকে কম, কিন্তু কে বেশি কম, কে একটু কম, সেটা আমরা বোঝার জন্য কেমনে বুঝবো, এটা হচ্ছে পিওর অ্যাসিড। হ্যাঁ, এ আর এ দুইজনের পিএইচই 7 থেকে কম, ঠিক আছে। কে একটু বেশি কম, হ্যাঁ এখানে বেশি কম হবে CH3COOH এর। কেন, কেন হবে, কারণ হচ্ছে আমার এটা হচ্ছে একটা অ্যাসিড, এটা তো একটা লবণ ভাই, লবণের পিএইচ তো হ্যাঁ কম হয় ঠিক আছে, বাট 7-এর কাছাকাছি হয়ে যায়, যেহেতু এখানে ক্ষারীয় ধর্ম সহ আছে। এবং সবচাইতে বেশি কম হবে হচ্ছে যেটা পিওর অ্যাসিড, CH3COOH, ঠিক আছে। তারপর হচ্ছে NH4Cl, এরপর হচ্ছে দুর্বল ক্ষার, এর লবণ, তারপর হচ্ছে সবচেয়ে বেশি তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড। এই হচ্ছে সিকোয়েন্স। জিনিসটা কি বুঝতে পারছো, একটু এক্সপ্লেন করবো, আশা করছি বুঝতে পারবো। ওকে ফাইন। তারপর দেখি কোনটি শক্তিশালী ক্ষার। শক্তিশালী ক্ষার হচ্ছে দেখো, আহ এখানে ক্ষারের শক্তিশালী হিসাব করার জন্য তোমাকে হিসাব করতে হবে। দেখো এই যে দেখো সবগুলো ওইচ, NH4OH, ক্যালসিয়াম, OH। এখন ক্ষারের শক্তিশালী কিসের উপর ডিপেন্ড করে, ওই যে তোমার ডিপেন্ড করে হচ্ছে ইয়ার উপর, গ্রুপের উপর, গ্রুপ আর গ্রুপার পর্যায়ের উপর। দেখো ক্ষার ধাতু, একটা জিনিস চিন্তা করো, ক্ষার ধাতু যারা গ্রুপ ওয়ানে আছে, ক্ষার ধাতু, ক্ষার ধাতু গুলার তো এর নামই ক্ষার ধাতু, তাই তাদের
ক্ষার, যেগুলো ক্ষার থাকবে ওই ক্ষারগুলো সবচেয়ে বেশি শক্তিশালী হবে। যেসবগুলো হচ্ছে ক্ষার ধাতু, গ্রুপ ওয়ান, হ্যাঁ, তাদের ধাতু, তাদের ইয়াগুলো হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী হবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারতেছি মোটামুটি এটা তো দুর্বল আছে, যেটা আমরা জানি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে দুর্বল, এটা আমরা বাদ দিতে পারি। তাহলে দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানের মধ্যে এই ক্যালসিয়ামটা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু দ্বিতীয় গ্রুপের, আর পটাশিয়াম আর সোডিয়াম দুটোটা হচ্ছে কি ক্ষার ধাতু, দুটোটা কি ক্ষার ধাতু, ঠিক আছে? তো এখানে আমরা বলতে পারতেছি মোটামুটি এগুলো এগুলো তীব্র অ্যাসিড, এটা আমরা মানতেছি তীব্র অ্যাসিড, এটা আমরা মানতেছি এ বি সি তিনটাই হচ্ছে তীব্র অ্যাসিড, কিন্তু কোনটা বেশি তীব্র? হ্যাঁ, তা এখান থেকে আমরা আবার আরেকটু বেছে ফেলতে পারি, আরেকটু বেছে ফেলতে পারি, মানে প্রথম এটা তো বাদ, এটা একটা অপশন একদম বাদ, কারণ আমরা দুর্বল অ্যাসিড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটু দুর্বল অ্যাসিড। তারপর ক্যালসিয়ামটা বাদ দিতে পারি, কেন বাদ দিতে পারি? কারণ এটা মৃৎ ক্ষার ধাতু, কারণ আমরা জানি ক্ষার ধাতু যেগুলো আছে সেগুলোর তীব্রতা সবচাইতে বেশি হয়, তাহলে আমরা সি নাম্বারটা মোটামুটি বাদ দিতে পারি অপশন। তাহলে বাকি দুটো অপশনের মধ্যে এখন কাঁচাল লাগবে, এ আর বি এর মধ্যে। এখন দেখতে হবে পর্যায় সারণী। দেখো উপরে হাইড্রোজেন, লিথিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, ঠিক আছে? দেখো এখানে পটাশিয়ামের আকার সবচাইতে বড়, ঠিক আছে? আমরা অ্যাসিডের ক্ষেত্রে কি ভাব, অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কি ভাব, অক্সো অ্যাসিডের ক্ষেত্রে যার আকারটা ছোট সেটা তীব্র হবে, খেয়াল আছে? অক্সো অ্যাসিডের ক্ষেত্রে যখন জারণ সংখ্যা সমান হয়ে যাবে, অক্সো অ্যাসিডের ক্ষেত্রে যখন জারণ সংখ্যা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, তখন যার আকারটা সবচাইতে ছোট, যার আকারটা কি সবচাইতে ছোট, সে সবচাইতে বেশি তীব্র। কিন্তু ক্ষারের ক্ষেত্রে উল্টা, একটু জিনিসটা লিখে রাখো, এই প্রশ্নের পাশেই লিখে রাখো যে ক্ষারের ক্ষেত্রে উল্টা, যার আকারটা সবচাইতে বড় হবে সে সবচাইতে বেশি তীব্র হবে, যার আকারটা সবচাইতে বড় হবে সে সবচাইতে বেশি তীব্র হবে। তাহলে এখানে সোডিয়াম, পটাশিয়ামের আকার সবচাইতে বড়, এই জন্য পটাশিয়ামের যে হাইড্রোক্সাইড সেটা সবচাইতে বেশি তীব্র। আমার সিকোয়েন্সটা কি হবে, সিকোয়েন্সটা হবে আগে হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারপর হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, লাস্টে দিয়ে হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। বুঝতে পারছি? মৃৎক্ষার ধাতু বলে এটা তেমন একটা বাদ দেবে, বাট এই দুইটার মধ্যেই তো আমার গন্ডগোল লাগছে। গন্ডগোলের ছোটানোর কারণ হচ্ছে যার আকার, অ্যাসিডীয় যৌগগুলির মধ্যে যার আকারটা বড় সে হচ্ছে সবচাইতে বেশি তীব্র, যার আকারটা কি বড় সে হচ্ছে সবচাইতে বেশি তীব্র। বুঝতে পেরেছি? আচ্ছা, তাই। এখন অ্যাসিডের তীব্রতা দেখো, অ্যাসিডের তীব্রতা ওই যে এটা অক্সো অ্যাসিড, এটা তো স্বাভাবিক, তুমি পারবাই। হ্যাঁ দেখো, এটার জারণ সংখ্যা হচ্ছে -8 +2, এটা হচ্ছে +6, হ্যাঁ, তাহলে হচ্ছে -4 +1, তাহলে হচ্ছে +3, তাহলে এটা সঠিক। হ্যাঁ, এই SO4 এর জারণ সংখ্যা ঠিক আছে, এটা সঠিক, এক নম্বরটা সঠিক। তারপর এটা দেখি HClO4, HClO4 এর ক্ষেত্রে দেখি এটা হচ্ছে -8, এটা হচ্ছে +1, তারপর এটা হচ্ছে +7, এটা হচ্ছে -8, এটা হচ্ছে +2, হচ্ছে +6, তাহলে এটা তো ভুল কথা, কারণ এর দিছে যেটা +6 সেটা বড় দিছে, সেটা এটা ভুল না, তাহলে ওটা অ্যান্সার, বাকিটা দেখতেই হচ্ছে না, এটা 3 হবে অ্যান্সার। ওকে, ফাইন। আচ্ছা, সাদা কাপড়ে হলুদ দাগ সাবান দিয়ে ধোয়ার পর সেটি কোন বর্ণ ধারণ করবে? হিসেব মুখস্থ করা, লাল বর্ণ। আমি জানি না আসলে। জামা হলুদ দাগ সাবান দিয়ে ধুয়ে লাল হয়ে যায়, কারণ হচ্ছে সাবানের দ্রবণ ক্ষারীয় প্রকৃতির, আর হলুদ টার্টারিক অ্যাসিড থাকে, হলুদে টার্টারিক অ্যাসিড থাকে, ফলে এদের প্রশমন বিক্রিয়া সম্পন্ন হয় লাল বর্ণের। তবে হোয়াটএভার, এটা একটু মুখস্থ করবা। সাদা কাপড়ে হলুদের দাগ লাগলে সাবান দিয়ে ধোয়ার পর লাল বর্ণ ধারণ করে। মোটামুটি কিছু করার মুখস্থ। পিএইচ এর মান কমে গেলে, পিএইচ কমে গেলে, আচ্ছা পিএইচ কমে গেলে তোমার কাটতে হবে, পিএইচ বাড়াতে হবে। পিএইচ কার দিয়ে বাড়ায়? ক্ষার দিয়ে বাড়ায় না, পিএইচ ক্ষার দিয়ে বাড়ায় না। আমি দেখতে হবে কোনগুলা ক্ষার, হ্যাঁ চুন, এটা ক্ষার, ওকে। ক্যালসিয়ামের সার, হ্যাঁ এটাও ক্ষার, ঠিক আছে। ম্যাগনেসিয়ামের সার, এটাও ক্ষার, ঠিক আছে। তাহলে 1 2 3 আনসার। যেহেতু ক্যালসিয়ামের ম্যাগনেসিয়ামের সার ডলোমাইট বলছিলাম ক্ষারীয়, ঠিক আছে। এই যে লাইমস্টোন, এগুলো হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের সার, এগুলো ক্ষারীয় প্রকৃতির। চুন এটা তো ক্যালসিয়ামের সার। আচ্ছা, সমমূলার সমায়তনের, দেখো সমমূলার সমায়তনের সোডিয়াম হাইড্রোক্সাইড আর H2SO4 যদি মিশ্রিত করা হয়, দ্রবণটি কোন প্রকৃতির হবে? হ্যাঁ, এখন একটা জিনিস দেখো, সমান সমান দুজনই তীব্র, ও তীব্র ক্ষার, ও তীব্র অ্যাসিড, সমান সমান সমমূলার সমায়তনের যদি মিক্স করে, তাহলে আমার অবশ্যই নিরপেক্ষ হওয়ার কথা ছিল। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম কি, NaCl, NaClটা কার থেকে আসে? সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসে, আর HCl থেকে আসে।
এবং এটা নিরপেক্ষ হয় এবং তার পিএইচ সবসময় 7 হয়। এটা বলছিলাম কি, কিছুক্ষণ আগে বলছিলাম কি, যখন সমান, অবশ্যই একটা কাহিনী খেয়াল রাখতে হবে, সমান পরিমাণে মিশাইতে হবে, কিন্তু সমমোলার এবং সমায়তনের মিশাইতে হবে, তখনই হবে তাদের পিএইচ 7। সমায়তন এবং সমমোলার যদি মেশানো হয় তখন তাদের পিএইচ কত হবে রে? 7। কিন্তু যদি আমরা উল্টাপাল্টা মেশানো হয় তাহলে একটা মানে ক্ষার বেশি মিশাইলে হলে ক্ষারীয় হবে, অ্যাসিড বেশি মেশানো হলে অ্যাসিডই হবে, সেটা তো খুবই স্বাভাবিক, তাই না? আচ্ছা, যদি এটা হয়, এটা তো নিরপেক্ষ হইতো, তাইলে এটাও তো নিরপেক্ষ হওয়ার কথা, দুটো তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার সমান পরিমাণ হচ্ছে মেশানো হয়েছে, তাই না? তাহলে এটা কি হওয়ার কথা ছিল? উপধর্মী অথবা নিরপেক্ষ হওয়ার কথা ছিল, কিন্তু কথা হচ্ছে তুল্য সংখ্যা হিসাব করতে হবে। তুল্য সংখ্যা মানে কি? দেখো এখানে এই জায়গায়, এই পজিশনে ওর ক্ষেত্রে ও একটা হাইড্রোক্সিল আছে, ওর একটা হাইড্রোজেন আছে, তাহলে ম্যাচ করতেছে, ওকে, এই কারণে সমান পরিমাণ হয়েছে। বাট এখানে দেখো ওর হচ্ছে একটা হাইড্রোক্সিল আছে, ওর হচ্ছে হাইড্রোজেন আছে দুইটা, তাহলে ওর তুল্য সংখ্যা বেশি। সমান পরিমাণে দিলেও, সমান পরিমাণে দিলেও H2 এর পরিমাণ একটা দিলে দুইটা হয়ে যাবে, যেহেতু একটা দ্বিগুণ আছে H প্লাস এর ঘনমাত্রা। তাহলে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বিগুণ দেওয়া লাগতো, কারণ যেহেতু একটার সাথে দুইটা পাই, ও একটার সাথে দুইটা পাচ্ছি, তাহলে দুইটা করার জন্য আমার দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া লাগতো। দুইটা টু দিয়ে দিলে এখানে টু হইতো, তাহলে টু আর টু কাটাকাটি মানে ইকুয়াল থাকতো। মোটামুটি কাটাকাটি মানে কি, পরস্পরকে করতো আর কি, নালিফাই করতো আর কি, ঠিক আছে? তো এখন আমরা বুঝতে পারতেছি এখানে কি হবে, এটা যেহেতু অ্যাসিডের পরিমাণটা একটু বেশি দেখা যাচ্ছে, তুল্য সংখ্যা, সেজন্য হচ্ছে অ্যাসিড। অম্লীয় ধর্ম হবে। তাহলে আমাদের কি কি চেক করতে হবে? ফার্স্ট অফ অল চেক করতে হবে হচ্ছে সমমোলার এবং সমায়তনের দিছে কিনা, ওকে। এটা যদি দেওয়া হয় তারপর চেক করতে হবে কি তুল্য সংখ্যা সমান কিনা, যার তুল্য সংখ্যা বেশি হয় সেটাই হবে ওই ধর্মীয়, ঠিক আছে? ইউরিয়া কারখানে তরল পদার্থ, ইউরিয়া হচ্ছে সার, ইউরিয়া সার, ঠিক আছে? ইউরিয়া সার, ইউরিয়া হচ্ছে একটি ক্ষারীয় প্রকৃতির সার। ইউরিয়া কারখানায় কোন ধরনের সার ব্যবহার করা হয়? ক্ষারীয় সার। ক্ষার যদি ক্ষারীয় হয়, ক্ষার যদি কি হয়, সার যদি ক্ষারীয় হয় তাহলে তার পিএইচ অবশ্যই বেশি হবে, উচ্চ পিএইচ সম্পন্ন। এগুলো একটু মেমোরি করবা, যে কোন দ্রবণের নিজের কোন মিশ্র দ্রবণের বাফার হিসেবে ক্রিয়া করতে পারে, বাফার হিসেবে ক্রিয়া করতে পারে। দুর্বল অ্যাসিড তার লবণ, ওকে। দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের বিক্রিয়া উৎপন্ন, লবণ এটা কখনো হতে পারে না। দুর্বল অ্যাসিড প্লাস তীব্র ক্ষারের বিক্রিয়ায় যে লবণ তৈরি হয় সেটা হবে, তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ সেটা হতে পারে। দুর্বল অ্যাসিড তার লবণের মিশ্রণ, হ্যাঁ, দুর্বল ক্ষার তার লবণের মিশ্রণ, সেটা হইতে পারে। 1 আর 3 অ্যান্সার, 1 আর 3 অ্যান্সার সি। 2 নম্বর কেন হবে না? দুর্বল অ্যাসিড এটা ঠিক আছে, কিন্তু দুর্বল ক্ষারের লবণ না ভাই, তীব্র ক্ষারের লবণ হইতে হবে। দুর্বল অ্যাসিড তার সাথে তীব্র ক্ষারের লবণের মিক্সচার বিক্রিয়া, সেটা হচ্ছে বাফার। আচ্ছা, বাফার দ্রবণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? বাফার দ্রবণের পিএইচ সাধারণত নির্দিষ্ট থাকে, ওকে রাইট, এটা আমরা জানি। সামান্য পরিমাণ মিডো অ্যাসিড খাদ্য পিএইচ এর কোনো পরিবর্তন, ওকে। দীর্ঘ সময় ধরে সংরক্ষণ ধরে বাফারের পিএইচ পরিবর্তিত হয়। বাফারের পিএইচ পরিবর্তিত কখনোই হয় না, অনেক সময় ধরে সংরক্ষিত করার পরও বাফারের পিএইচ তেমন একটা পরিবর্তন হয় না, সো এটা অ্যান্সার। পানির আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফলের একক, এটা একটু বহু গ্রাম আয়ন স্কয়ার পার লিটার। গ্রাম আয়ন স্কয়ার পার লিটার স্কয়ার, একটু মুখস্থ করবা। গ্রাম আয়ন স্কয়ার পার লিটার স্কয়ার, সরি এটা ডি 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 অ্যান্সার ডি। গ্রাম আয়ন স্কয়ার পার লিটার স্কয়ার, গ্রাম আয়ন স্কয়ার পার লিটার স্কয়ার, সেটা হচ্ছে কি পানির আয়নিক গুণফলের একক, গ্রাম আয়ন স্কয়ার পার লিটার স্কয়ার, ঠিক আছে? হ্যাঁ, এটা তো সঠিক। নিচের কোনটি সঠিক না, নিচের কোনটি সঠিক না বলছে, সঠিক না। দ্রবণের ঘনমাত্রা হ্রাস করলে পিএইচ বৃদ্ধি পায়, হ্যাঁ সেটা তো আমরা জানি। পিএইচ সমান কি মাইনাস লগ অফ এইচ প্লাস, পিএইচ সমান মাইনাস লগ অফ এইচ প্লাস, তাহলে এইচ প্লাস আয়ন যদি হ্রাস করা হয় পিএইচ বাড়বে, এইচ প্লাস আয়ন যদি বৃদ্ধি করা হয় পিএইচ কমবে, সেটা তো আমরা জানি। তাহলে হ্যাঁ, ঘনমাত্রা হ্রাস করা হলে পিএইচ বাড়বে, ওকে ফাইন, এটা সঠিক। দ্রবণের ঘনমাত্রা বৃদ্ধি করলে পিএইচ এর মান হ্রাস পাবে, এটাও সঠিক। উল্টা কথা, H3 প্লাসের ঘনমাত্রা 10 গুণ বৃদ্ধি করলে পিএইচ 1 একক বৃদ্ধি পায় না, ঘনমাত্রা H3O প্লাসের ঘনমাত্রা বৃদ্ধি করলে পিএইচ 1 একক হ্রাস পায়, এটা হবে হ্রাস পায়, তাহলে এটা সঠিক না, তাহলে আমার অ্যান্সার হচ্ছে সি। 10 গুণ বৃদ্ধি করলে পিএইচ 1 একক, হ্যাঁ। আচ্ছা, হ্রাস করলে, হ্যাঁ ঠিক আছে, হ্রাস করলে পিএইচ 1 বৃদ্ধি পায়, এটা ঠিক আছে। দেখো ঘনমাত্রা এটা কিন্তু উপর আসলাম, ঘনমাত্রা হ্রাস করলে বৃদ্ধি পায়, বৃদ্ধি করলে হ্রাস পায়। এখানে দেখো বৃদ্ধি করলেও পিএইচ বৃদ্ধি পাইতেছে বলতেছে, ইটস নট রাইট। রাইট, আমার যেটা রাইট না সেটাই হচ্ছে আমার অ্যান্সার, চাইছে আসলে দ্যাটস আমার অ্যান্সার এটি। ক্ষারীয় লবণের ক্রমাগত অ্যাসিড যোগ করে থাকলে কোন নির্দেশকে 7.5, আচ্ছা ক্ষারীয়
দেখো, ক্ষারীয় দ্রবণে ক্রমাগত অ্যাসিড যোগ করতে থাকলে কোন নির্দেশকের উপস্থিতি পিএইচ 7.5 হলুদ বর্ণ ধারণ করবে? তো 7.5 এর আশেপাশে ক্রিসল রেড, এটা হচ্ছে 7.5। থাইমল ব্লু, লিটমাস তো এটা কোনো ইয়া না, নির্দেশক না। আর মিথাইল অরেঞ্জ, এগুলার পিএইচ হচ্ছে কম, মানে 7 থেকে কম। এই পিএইচ এর রেঞ্জটা একটু মুখস্থ করতে হবে। দেখো, ক্রিসল রেড এর পিএইচ হচ্ছে 7.2 থেকে 8.8, তাহলে 7.5 মানে ক্রিসল রেড এবি, ক্রিসল রেড, ঠিক আছে? এটা একটু মুখস্থ রাখতে হবে, 7.5 এর আশেপাশে। আর মিথাইল অরেঞ্জের পিএইচ 7 থেকে কম। থাইমল ব্লুর এটা হচ্ছে 7 থেকে আরো অনেক বেশি, অনেক বেশি। এটা হচ্ছে ওকে। আচ্ছা, নিচের কোনটি সঠিক নয়? সঠিক নয়, এটা একটু মুখস্থ করবা। দেখো, এটা একটু প্রত্যেকটা অপশন মুখস্থ করবা। নির্দিষ্ট তাপমাত্রায় কেডব্লিউ এর মান নির্দিষ্ট, এটা রাইট অপশন, এটা একদম 100 কথা। কারণ কেডব্লিউ এর মান তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রা বাড়াইলে কেডব্লিউ বাড়ে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেডব্লিউ 10⁻14, কিন্তু 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেডব্লিউ এর মান বাড়ে। কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, যেহেতু এইচ প্লাস এর মান বেড়ে যায়। এইচ প্লাস এর মান বেড়ে গেলে হচ্ছে পিএইচ কমে যায়, পিএইচ কমে গেলে হচ্ছে কেডব্লিউ এর মান বেড়ে যায়। পানির বিয়োজন তাপহারী বিক্রিয়া, হ্যাঁ এটা সঠিক। পানি, পানির যে বিয়োজন, পানির যে ভাঙন প্রক্রিয়া, সেটা তাপহারী প্রক্রিয়া। বাইরে থেকে তাপ গ্রহণ করার ফলে ভাঙে। পানি যে ভাঙে, এইচ প্লাস আর ওএইচ মাইনাস তৈরি করে। কেমনে ভাঙে? বাইরে থেকে তাপ গ্রহণ করার মাধ্যমে ভাঙে, ঠিক আছে? সি, সি হচ্ছে তাপমাত্রা বৃদ্ধিতে পানির বিয়োজন অপরিবর্তিত থাকে। না 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 না, কিছুক্ষণ আগে দেখছিলাম, তাপমাত্রা বৃদ্ধিতে পানির বিয়োজন বৃদ্ধি পায়, অপরিবর্তিত থাকে না। তাপমাত্রা যত বাড়ানো হয় পানির বিয়োজন বাড়ে, ইটস নট রাইট। এটা অ্যান্সার। তাপমাত্রা বৃদ্ধিতে কেডব্লিউ মান বৃদ্ধি পায়, হ্যাঁ এটা আমরা দেখেছি। তাহলে হচ্ছে 1 2 3 সঠিক, বাট সি নাম্বারটা হচ্ছে সঠিক না। ওকে। আচ্ছা, আচ্ছা এখন হচ্ছে নিচের কোন উক্তিটি হচ্ছে সঠিক না? ঠিক আছে, নিজের কোনো সঠিক না জিজ্ঞেস করছে। পানির বিয়োজন তাপ হারে, হ্যাঁ এটা তো জানি, পানির বিয়োজন তাপ হারে বলে এটা এইচ প্লাস আয়নের পরিমাণ বৃদ্ধি পায়। পানির বিয়োজন তাপ হারে, হ্যাঁ ফাইন। পানির বিয়োজন তাপ হারে বিক্রিয়া, এটা বুঝতেছি। আবার তাপমাত্রা বৃদ্ধি করলে এইচ প্লাস আয়নের বৃদ্ধি পায়, সেটা তো আমরা জানি। তাপমাত্রা যত বাড়বে পানির ভাঙন বাড়বে। তো পানির যদি ভাঙন বাড়ে, তাহলে এইচ প্লাস আয়নের পরিমাণ বেড়ে যাবে, সেটা তো আমরা জানি। সো ইট ইজ রাইট। ওকে। ফুটন্ত পানি, পিএইচ এর মান এইচ প্লাস এর ঘনমাত্রার ব্যস্তানুপাতিক হবে। অবভিয়াসলি পিএইচ এর মানে আমরা জানি কি, পিএইচ ইকুয়ালস টু কি, মাইনাস লগ অফ এইচ প্লাস। তাহলে এইচ প্লাস আয়ন যদি বাড়ে তাহলে পিএইচ কমবে, পিএইচ এইচ প্লাস আয়ন যদি কমে তাহলে পিএইচ বাড়বে। ব্যস্তানুপাতিক না, তাহলে এটাও রাইট। ওকে, ফুটন্ত পানির পিএইচ, ফুটন্ত পানির পিএইচ 7.65। দেখো, ফুটন্ত পানির পিএইচ এইচ প্লাস বেড়ে যায়, ফুটন্ত পানি থেকে এইচ প্লাস বাড়ে। এইচ প্লাস বেড়ে বেড়ে গেলে পানির পিএইচ তো 7, এইচ প্লাস যদি বেড়ে যায় পিএইচ কি হয়ে যাওয়ার কথা, কমে যাওয়ার কথা। হ্যাঁ, 7 থেকে কমে যাবে, তাহলে এটাও রাইট। এখানে বলছে ফুটন্ত পানির পিএইচ 7.5, এটা তো ঠিক না। কারণ হচ্ছে ফুটন্ত পানিতে এইচ প্লাস বেড়ে যায়, এইচ প্লাস যদি বেড়ে যায় তাহলে পিএইচ এর মান কমে যাবে, সিম্পল কথা। পিএইচ এর মান যদি কি হয়, কমে যাবে। ঠিক আছে, পিএইচ এর মান কি হবে, কমে যাবে। তখন পিএইচ যদি কমে যায় তাহলে তো 7 থেকে বাড়তেছে না, তাহলে এটা তো রং কথা। ওকে ফাইন। টিচার, কোন উক্তিটি সঠিক না? এইচ প্লাস সঠিক না জিজ্ঞেস করছে। যেমন এইচ প্লাস এর ঘনমাত্রা 1 গ্রাম পার লিটার, গ্রাম আইন পার লিটার, ঘনমাত্রা 1 মোলার ধরো। 1 মোলার ধরে, 1 মোলার হলে এইচ প্লাস এর ঘনমাত্রা যদি 1 মোলার হয়, পিএইচ 0 থেকে ছোট। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস খেয়াল রাখো, পিএইচ কিন্তু আমরা জানি পিএইচ এর স্কেল 0 থেকে 14। এই স্কেলটা হচ্ছে পিএইচ এর স্কেল, যেখানে এর মধ্যে 7 হচ্ছে নিউট্রন। হ্যাঁ, এটা কিসের উপর ভিত্তি করে বানানো হয়েছে? এটার উপর ভিত্তি করে বানানো হয়েছে যে জিরো কখন হয়, যখন 1 মোলার অ্যাসিডের এইচ প্লাস এর ঘনমাত্রা সর্বোচ্চ 1 মোলার, এইচ প্লাস এর ঘনমাত্রা সর্বোচ্চ 1 মোলার। আর 14 কেমনে, ওএইচ মাইনাস এর ঘনমাত্রা সর্বোচ্চ 1 মোলার, 1 মোলার ওএইচ। তাহলে আমার সর্বোচ্চ 1 মোলার ধরে নেওয়া হয়েছে। এইচ প্লাস এর সর্বোচ্চ ঘনমাত্রা কত ধরে নেওয়া হয়েছে, 1 মোলার। আর ওএইচ মাইনাস এর সর্বোচ্চ ঘনমাত্রা কত ধরে নেওয়া হয়েছে, 1 মোলার। ওই এভাবে হিসাব করলে আমার পিএইচ স্কেলটা 0 থেকে 14-র মধ্যে এভাবে বানানো হয়েছে। বইয়ের রিডিং পড়ার মধ্যে জিনিসটা স্পষ্ট আছে, রিডিং পড়া আপাতত পড়া লাগবে না, সমস্যা নেই। দ্রবণের এইচ প্লাস আয়নের ঘনমাত্রা 0, অর্থাৎ মানে মানে মিনিমাম তো 0 হইতে পারে পিএইচ, তাই না? 0, এটা কিসের উপর বেস করে, এইচ প্লাস এর ঘনমাত্রা কত ধরছে, 1 মোলার ধরে নিয়ে করছে। কিন্তু এইচ প্লাস এর ঘনমাত্রা কি 1 মোলার চাইতে বেশি হতে পারে না? পারে। বেশি হলে পিএইচ এর মান আরো কমবে। ঠিক আছে, এইচ প্লাস এর মান যত বাড়বে পিএইচ এর মান আরো কমবে। ঠিক আছে, তো আমার পিএইচ এর মান 1 ধরলে, সরি, মোলার ঘনমাত্রা, এইচ প্লাস এর ঘনমাত্রা যদি 1 মোলার ধরা হয় তাহলে পিএইচ এর মান হয় 0। তাহলে আরো যদি বাড়ানো হয় তাহলে আরো কমবে।
কমে তো 0 থেকে কম হওয়ার কথা, তাহলে এটা রাইট কথা। ওয়েস্ট মাইনাসের ঘনমাত্রা কত? সর্বোচ্চ 1 মোলার বলছিলাম না? তো যদি 1 মোলার থেকে বাড়ে, 1 মোলার সর্বোচ্চ 1 মোলার হলে পিএইচ এর ভ্যালু 14 হয়। যদি আরো বাড়ে তাহলে আরো বাড়বে অবভিয়াসলি, তাহলে হ্যাঁ এটাও সঠিক কথা। যদি 1 গ্রাম পার গ্রাম আয়ন অথবা 1 মোলার থেকে যদি বেশি হয় তাহলে পিএইচ এর ভ্যালু আরো বাড়বে 14 থেকে, দ্যাটস রাইট। 14 থেকে কম বেশি হইতে পারে না, এটা কোনো রাইট কথা না আসলে। কম বা বেশি হইতে তো পারে, সকল তাপমাত্রাতে পিএইচ এর মান না, এটা তো ঠিক না। আচ্ছা, পিএইচ এর মান 0 থেকে কম বা 14 থেকে বেশি হতে পারে না, এটা জেনারেলি ধরা হয়। পিএইচ এর মান 0 থেকে 14 এর মধ্যে থাকে। সকল তাপমাত্রাতে পিএইচ এর মান 7 হয় না, আসলে পিএইচ এর মান তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তাপমাত্রা বাড়লে কমলে পিএইচ এর মান বাড়তে কমতে পারে। অ্যান্সার আমার ডি, এটা সঠিক না। ঠিক আছে, আমার সিও তেমন একটা সঠিক বলা যায় না। সি তেমন একটা সঠিক বলা যায় না, কারণ হচ্ছে 0 থেকে 14 এর বাইরেও কিন্তু হইতে পারে, বাট আমাদের জেনারেলি 0 থেকে 14 পর্যন্ত হচ্ছে ধরা হয়। তো আমার অ্যান্সার হচ্ছে মোটামুটি ডি হবে। আচ্ছা, আপাতত ধরে নাও। আর নিচের কোনটি ক্ষারীয় বাফারের উদাহরণ? দেখো, এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, এটা দুর্বল অ্যাসিডের লবণ, এটা দুর্বল অ্যাসিড, এটা দুর্বল অ্যাসিডের লবণ, তাহলে এটা অ্যাসিডীয় বাফার, এটা অ্যাসিডীয় বাফার। ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে দুর্বল ক্ষার, এটা তার লবণ, তাহলে এটা কেমন বাফার? ক্ষারীয় বাফার। দুর্বল ক্ষারের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার, তার সাথে অ্যামোনিয়াম তার একটা লবণ, তাহলে হচ্ছে ক্ষারীয় বাফার। ওকে, এটা কেমন? H2CO3 আর সোডিয়াম বাইকার্বনেট, এটা এটা একটু দুর্বল অ্যাসিড, H2CO3 দুর্বল অ্যাসিড, আর সোডিয়াম বাইকার্বনেট তার লবণ, তাহলে এটা কোন ধরনের বাফার? অম্লীয় বাফার। দেখো এগুলো মুখস্থ করে ফেলো আস্তে আস্তে, কোনটা কোনটা অম্লীয় বাফার উদাহরণ, কোনটা কোনটা ক্ষারীয় বাফার উদাহরণ, এগুলো আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে পড়তে পড়তে। ঠিক আছে, এ নাম্বার, সি নাম্বার হচ্ছে অম্লীয় বাফার, বি নাম্বারটা ক্ষারীয় বাফার। আমার ক্ষারীয় বাফার কোনটা সেটা জানতে চাইছে। বাফার দ্রবণ নয় কোনটা? ওকে, চেষ্টা করে দেখি। হ্যাঁ, এটা ভুল প্রিন্টিং মিস্টেক আসছে, যদি এটা এরকম লিখতে চাইছিল NH4Cl। ওকে, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে আহ, দুর্বল ক্ষার, এটা তার লবণ, তাহলে এটা হচ্ছে ক্ষারীয় বাফার, এটা ওকে বাফার। ওকে, সোডিয়াম ক্লোরাইড আর HCl, দেখো এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে তীব্র অ্যাসিড, তো তীব্র অ্যাসিড তো থাকা যাবে না, সো ইটস নট আ বাফার, ইটস নট আ বাফার। আবার ফিজিক্যাল অ্যান্সার এটা হবে, বাকিগুলো একটু চেক করে দেখি। এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, তার লবণ, তাহলে হচ্ছে এটা হচ্ছে অ্যাসিডীয় বাফার। তারপর হচ্ছে Na2HBO4 NaHBO4, এটা হচ্ছে কি? আবার হচ্ছে এটা কিন্তু একটা অ্যাসিডীয় বাফার, এটা কি একটা এটা অ্যাসিডীয় বাফার নাকি ক্ষারীয় বাফার? ফসফেট, ফসফেট বাফার একটা মনে হয় ক্ষারীয় বাফার, এটা রক্তে থাকে, হ্যাঁ এটা রক্তের মধ্যে থাকে বাফারটা, খেয়াল রাখবো, এটা ক্ষারীয় বাফার, রক্তের বাফার সিস্টেমের মধ্যে এটা থাকে, এটা একটু মনে রাখবা। রক্তের বাফার সিস্টেম এটা থেকে বাই ফসফেট বাফারটা আর কি মোটামুটি রক্তের মধ্যে থাকে। পিকে এর মান 4 হলে কোন শ্রেণীর অ্যাসিড? পিকে এর মান 4 হলে মোটামুটি বলা যায় মধ্যম। পিকে এর মান 4 হলে, পিকে এর মান 4 হলে H প্লাস এর ঘনমাত্রা কত? আচ্ছা দেখো, পিএইচ এর মান পিএইচ আর পিকে মোটামুটি সেম ধরনের তুলনা করা যায় আর কি, মানে 0 থেকে 14, আর 7 হচ্ছে নিউট্রাল। তাহলে দেখো, 0 হচ্ছে সবচাইতে একদম তীব্র, 0-র কাছাকাছি যেগুলো আছে সেগুলো তীব্র, 7-এর কাছাকাছি সেগুলো একদম দুর্বল। আর অ্যাসিডের বেলায় 0-র কাছাকাছি যেগুলো আছে সেগুলো তীব্র, 7-এর কাছাকাছি যেগুলো আছে সেগুলো একদম দুর্বল। ঠিক আছে, আর 14-র কাছাকাছি যেগুলো আছে একদম তীব্র ক্ষার, আর 7-এর কাছাকাছি এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার দুর্বল ক্ষার। এখানে যেহেতু 4 বলছে, তো 4 তো একদম মাঝখানে আছে তাই না, এটা মোটামুটি মধ্যম শক্তিশালী অ্যাসিড বলা যায়। এটাকে মাঝখানে মানে 7, 2 এবং 7-এর মাঝখানে 4, মোটামুটি মধ্যম বলা যায়, তেমন এটা দুর্বল না তেমন এটা তীব্র না, মোটামুটি এরকম টাইপস আর কি, হ্যাঁ। কোন দ্রবণে বেশি পরিমাণ বিয়োজিত হয়? কোনটা বেশি পরিমাণে বিয়োজিত হয়? আচ্ছা, বেশি পরিমাণে বিয়োজিত হওয়া মানে কি? দেখো, কোশ্চেন কিন্তু একই, কথা ঘোরায় ফেরায় উল্টাপাল্টা করে কথা বলতে থাকে, কোশ্চেন একই। ওকে, তো কোশ্চেন একই, ফাইন, তাহলে কি হয়? কোনটা বেশি পরিমাণে বিয়োজিত হয়? বেশি পরিমাণে বিয়োজিত হওয়া মানে কি? বেশি পরিমাণে বেশি বিয়োজিত হওয়া মানে হচ্ছে তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড গুলো বেশি বিয়োজিত হবে, বেশি বিয়োজিত হওয়া মানে বেশি H প্লাস পাওয়া, বেশি H প্লাস পাওয়া মানেই তো তীব্র অ্যাসিড। So, বেশি পরিমাণে বিয়োজিত হওয়ার মানে হচ্ছে তোমার তীব্রতা বেশি। এখন এগুলো তো অক্সো অ্যাসিড ভাই, অক্সো অ্যাসিডের তীব্রতা কিভাবে বের করে? অক্সিজেনের মানে কেন্দ্রীয় পরমাণু যার -6 প্লাস 1, তার মানে এটা +5, এটা হচ্ছে -8 +2 +6 মাঝখানেরটা। ঠিক আছে,
তারপর হচ্ছে -8 + 1 + 7, এটাও -8 + 7 + 1, তাহলে এটা সবচাইতে বেশি হচ্ছে এটা আর এটা। বাট আমরা জানি কি, যেটা অক্সিজের সমূহ যদি জারণ সংখ্যা সমান হয় তাহলে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর আকার দেখতে হবে, যার আকারটা ছোট সেটা হচ্ছে বেশি হচ্ছে তীব্র। এখানে যেহেতু এই যে ক্লোরিনের আকার ব্রোমিনের আকার চাইতে ছোট, সেজন্য হচ্ছে বি হচ্ছে সবচাইতে বেশি তীব্র। সবচাইতে বেশি তীব্র হলে কে এর মান সবচাইতে বেশি, তারপর তার বিয়োজন এর পরিমাণও সবচাইতে বেশি হবে। এই যে সিকোয়েন্সটা এখানে দেওয়া আছে। ওকে, সবচাইতে শক্তিশালী অম্ল, সবচাইতে শক্তিশালী সেম, দেখো সেম প্রসেস, HClO4। বাট এখানে একটা ভেজাল দিয়ে দিয়েছে HCl। HClটা আসলে তো অক্সিজেটের মধ্যে পড়ে না, বাট স্টিল তিনটা অক্সিজেন আছে সেগুলোর মধ্যে তুলনা করলে মোটামুটি HCl হচ্ছে সবচাইতে বেশি ইয়া, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, এখন বলছে যে নিচের কোনটি দ্বিক্ষারকীয় অ্যাসিড। ওকে, তার মানে অ্যাসিডের কয়েকটা প্রকারভেদ আছে। এক ক্ষারকীয় অ্যাসিড, অ্যাসিডের প্রকারভেদ খেয়াল রাখো, নট ক্ষারের প্রকারভেদ। ক্ষারের প্রকারভেদ হচ্ছে অম্লীয় ক্ষার বলা হয়, ঠিক আছে। লাস্টে যে কথা থাকবে সেটাই হচ্ছে তোর মূল বৈশিষ্ট্য। ও হচ্ছে একটা অ্যাসিড, ও হচ্ছে একটা অ্যাসিড, ঠিক আছে, বেসিক্যালি অ্যাসিড। দুটি দ্বিক্ষারকীয় অ্যাসিড, ঠিক আছে। দ্বিক্ষারকীয় অ্যাসিড মানে দুইটা ক্ষারকের সাথে বিক্রিয়া করতে পারে, দুইটা বেসিক্যালি এটা মনে রাখো। দ্বিক্ষারকীয় অ্যাসিড মানে দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারে, ঠিক আছে। এক ক্ষারকীয় অ্যাসিড মানে একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারে। ত্রিক্ষারকীয় অ্যাসিড মানে হচ্ছে তিনটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারে, সোজা কথা, ঠিক আছে। এক ক্ষারকীয় অ্যাসিড মানে হচ্ছে একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারে। দ্বিক্ষারকীয় অ্যাসিড মানে হচ্ছে দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারে। তারপর হচ্ছে ত্রিক্ষারকীয় অ্যাসিড মানে তিনটা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতে পারে। বলছে নিচের কোনটি দ্বিক্ষারকীয় অ্যাসিড, মানে কোনটা দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারে। সো এখানে দেখো, এখানে ওর কাছে দুইটা হাইড্রোজেন আছে বেসিক্যালি, সো হচ্ছে সেজন্য দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারে। তো সোডা আনসার হচ্ছে বি। এর এর কাছে যে কোনো একটা হাইড্রোজেন, লাস্টে একটা হাইড্রোজেন একটার সাথে বিক্রিয়া করতে পারে, সেজন্য এটা হচ্ছে এক ক্ষারকীয় অ্যাসিড। আচ্ছা, ঘটনা কোথায় হয়? ঘটনা হচ্ছে এখানে H3PO2। আচ্ছা, কিছু জিনিস আছে যেগুলো এই কয়েকটা উদাহরণ একটু লিখে রাখতে পারো চাইলে। H3PO4, H3PO2, H3, H3PO3, H3PO2, এই তিনটা উদাহরণ তুমি লিখে রাখতে পারো। দেখো, তিনটা যেখানে তিনটা হাইড্রোজেন আছে, তিনটা হাইড্রোজেন থাকা সত্ত্বেও তিনটা হাইড্রোজেন তিনটার মধ্যে, এটার মধ্যে, এটার মধ্যে, এটার মধ্যে, তিনটার মধ্যে তিনটা করে হাইড্রোজেন আছে। তিনটা করে থাকা সত্ত্বেও ও কিন্তু তিনটা হাইড্রোজেন ত্যাগ করতে পারে না। এই কোশ্চেনের ক্ষেত্রে, এই অপশনের ক্ষেত্রে দেখো, ওর কাছে আছে একটা হাইড্রোজেন লাস্টে দিয়েছে, ওই জন্য ও একটা ত্যাগ করে দিতে পারে। ওর কাছে আছে দুইটা হাইড্রোজেন, সেজন্য হচ্ছে দুইটাই ত্যাগ করে দিতে পারে। তো প্রথমটা হচ্ছে এক ক্ষারকীয় অ্যাসিড, বি নাম্বারটা হচ্ছে দ্বিক্ষারকীয় অ্যাসিড, যেহেতু দুইটা হাইড্রোজেন ত্যাগ করতে পারে অথবা দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারে, সিম্পল কথা। কিন্তু তিন নম্বরটা একটু ভেজাল আছে। তিন নম্বরটা বলতেছে এক ক্ষারকীয় অ্যাসিড। কেন? কেন? এটা এই যে শুধুমাত্র ভেজাল হচ্ছে এই তিনটার ক্ষেত্রে, এই তিনটা ক্ষেত্রে ভেজাল। So, এটা হচ্ছে একটা হাইড্রোজেন ত্যাগ করতে পারে, এটা হচ্ছে দুইটা হাইড্রোজেন ত্যাগ করতে পারে, এটা হচ্ছে তিনটাই ত্যাগ করতে পারে, ঠিক আছে। এসে দেখো অক্সিজেন, যদি PO4 তোমাকে আমি পড়াইছি, আমার মনে আছে যে বইয়ের এমসিকিউ সলভ করানোর সময় এগুলো পড়াইছে যে H3PO4, H3PO3, H3PO2 এই তিনটার মধ্যে একটু ভেজাল আছে, একটু একটু লিখে মনে করো স্টিকি নোট দিয়ে লাগাই রাখতে পারো এখানে। যে যখন H3PO4 থাকবে, H3PO4 থাকলে ও তিনটা হাইড্রোজেন ত্যাগ করতে পারে, সেজন্য এটা হচ্ছে ত্রিক্ষারকীয়। H3PO3 থাকলে দুইটা, অক্সিজেনের উপর ডিপেন্ড, অক্সিজেন যতগুলো আছে তার থেকে একটা কম, ঠিক আছে। অক্সিজেন যতগুলো আছে তার থেকে একটা কম ত্যাগ করতে পারে, দুইটা, তো দুইটা ত্যাগ করতে পারে, সেজন্য হচ্ছে দ্বিক্ষারকীয়। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা এখানে বইয়ে আছে কিনা জানি না, বাট স্টিল পড়াচ্ছে আর কি। এখানে একটা অক্সিজেন দুইটা আছে, সেজন্য একটা তাহলে হচ্ছে এক ক্ষারকীয়। মোটামুটি বলা যায় এই তিনটা একই, তিনটাই হাইড্রোজেন থাকা সত্ত্বেও তিনটা হাইড্রোজেন ত্যাগ করতে পারে না, শুধুমাত্র যার কাছে H3PO4 আছে ওই কিন্তু তিনটা ত্যাগ করতে পারে, বাকি একজন তিনটা ত্যাগ করতে পারে না। হ্যাঁ, তাহলে H3PO4 হইলে তিনটা, H3PO2 থ্রি হইলে দুইটা, H3PO2 হইলে একটা হাইড্রোজেন ত্যাগ করতে পারে, সেজন্য ত্রিক্ষারকীয়, দ্বিক্ষারকীয়, একক্ষারকীয় আমরা বলা হয় এটা। ওকে, ব্যাস, এটা একটু লিখে রাখি। তো এই কারণে এটা বলতে পারি এটা একক্ষারকীয় অম্ল, একক্ষারকীয় এইটা, এটা একটা একক্ষারকীয় অম্ল, যেটা হচ্ছে দ্বিক্ষারকীয় অম্ল, দুইটা ত্যাগ করতে পারে তীব্রতা অনুসারে। এটা তো পারবা ভাই,
এটা হচ্ছে তীব্রতা, কোনটা সত্য। তাহলে দেখো -8 +3 তার মানে +5, -8 +1 +5। তাহলে এখানে বলছে আহ, দুইটাই সমান। দুইটাই সমান হলে আমরা কি চেক করি? আকার। দুইটাই সমান হলে আমরা কি করি? আকার। তাহলে আমরা কি জানি? নাইট্রোজেন, তারপর ফসফরাস, তারপর আর্সেনিক। নাফিজা আছে আছে আন্টির বাসায়, মসজিদে আন্টি অ্যান্টিমনি। হ্যাঁ, এইরকম সিকোয়েন্সটা এরকম, নাফিজা আছে আন্টির বাসায়। তাহলে উপরে হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন ছোট, ফসফরাস একটু বড়। তাহলে যেটা ছোট সেটা তীব্র। তাহলে হ্যাঁ ঠিক আছে, এটা যেহেতু ছোট সেই জন্য তীব্র। ওকে, বাকিগুলা চেক করে দেখো, মোটামুটি উল্টে গেছে। ঠিক আছে, ওকে চেক। মানুষের চোখের পানির পিএইচ, এটা তো মেমোরি 4.8 থেকে 7.5। নিচের কোনটির পিএইচ সবচাইতে কম? HCl যেহেতু দিছে, সো এটার পিএইচ সবচাইতে কম হবে সেটা বুঝতেছি। এটা একটা লবণ, এটার পিএইচ পিওর 7। এটা একটা আহ ক্ষারীয় লবণ, এটার পিএইচ 7 থেকে বেশি, একটু বেশি আর কি, একটু বেশি। আর এটা হচ্ছে একটা ক্ষার, এটার পিএইচ 7 থেকে অনেক বেশি, অনেক বেশি 7 থেকে। তো একদম 7 থেকে কম হচ্ছে HCl। কোন সম্পর্কটি সঠিক? এটি পিএইচ প্লাস পিএইচ সমান 14। অম্লের বিয়োজন মাত্রা আলফা এর মান দ্রবণের ঘনমাত্রার বিয়োজন মাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই যে ওই যে ইয়ে আর কি, তোমার কি বলে, ওই যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র বইয়ের মধ্যে আছে। অসওয়াল্ডের লঘুকরণ সূত্রে কি বলছে? অসওয়াল্ড বলছে কি, তোমার কোন একটা অম্লের বিয়োজন মাত্রা দ্রবণের ঘন, অম্লের বিয়োজন মাত্রা আলফা, সেটা সেটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে সম্পর্ক বেশি। আলফা বিয়োজন মাত্রাটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, সেটা হচ্ছে কি আলফা। ওই যে আমরা দেখছিলাম আলফা সি, কে কে মানে কে এ সমান হচ্ছে, আচ্ছা কি জানিস আলফা স্কয়ার সি এরকম কিছু একটা ছিল দুর্বল সিটের ক্ষেত্রে। এইচ প্লাসের ঘনমাত্রা সমান আলফা সি, আলফা সি টু বার কে এ বাই আলফা, এরকম কিছু একটা ছিল আর কি। আচ্ছা হোয়াটএভার, এটাই মনে রাখো। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র কি বলছিল? বিয়োজন মাত্রাটা দ্রবণের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, সেটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক অ্যান্সার। হাইড্রা অ্যাসিড সমূহ, হাইড্রা অ্যাসিড সমূহের তীব্রতা কিসের উপর নির্ভর করে? হাইড্রা অ্যাসিড সমূহের তীব্রতা, আচ্ছা অক্সো অ্যাসিড সমূহের তীব্রতা নির্ভর করে, অক্সো অ্যাসিড মানে যেগুলো অক্সিজেন আছে বেসিক্যালি, আর হাইড্রা অ্যাসিড মানে HCl, HBr, HF, যেগুলো হাইড্রোজেন আছে নট, ইয়া, সেগুলো নির্ভর করে হচ্ছে অনুস্থ ঋণাত্মক আয়নের আকারের উপর। ঠিক আছে, ঋণাত্মক আয়নের আকারের উপর নির্ভর করে। ঋণাত্মক আয়নের আকার যত বড়, অ্যাসিডের তীব্রতা তত বেশি। দেখো হাইড্রোসিড HI, HBr, HCl, HF, এখানের মধ্যে অক্সিজেন নেই। অক্সিজেন থাকলে অক্সো অ্যাসিড বলা হয়। অক্সিজেন যেগুলোর মধ্যে থাকে ওগুলোকে বলা হয় অক্সো অ্যাসিড। যেগুলোতে জাস্ট হাইড্রোজেন আছে ওগুলো বলা হয় হাইড্রোসিড। হাইড্রোসিডের তীব্রতা কিসের উপর ডিপেন্ড করে? হাইড্রোসিডের তীব্রতা ডিপেন্ড করে হচ্ছে ঋণাত্মক আয়নের আকারের উপর। ঋণাত্মক আয়নের আকার যত বড়, হাইড্রোসিডের তীব্রতা তত বেশি। এখানে দেখো আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, ঠিক আছে, এখানের মধ্যে আয়োডিনের আকার সবচাইতে বড়, সেজন্য HI এর তীব্রতা সবচেয়ে বেশি, তারপর HBr, তারপর HCl, তারপর HF। বুঝা গেছে? দ্যাটস ইট। এদের মধ্যে সবচাইতে শক্তিশালী এই যে আবার আসছে, এই যে BH হচ্ছে +7, বাকিগুলো আরো কম। সো ইটস লাইক এখানে দেওয়া আছে যে কোন অ্যাসিডের তীব্রতা সূত্র হচ্ছে আবার সেম, HCl4। দেখো কয়বার আসতেছে এই জিনিসটা, 13 সালে, 12 সালে রিপিটেড। জলীয় দ্রবণের প্রোটনের ঘনমাত্রা সর্বনিম্ন, প্রোটনের ঘনমাত্রা সর্বনিম্ন, প্রোটন মানে হচ্ছে H প্লাসের ঘনমাত্রা আর কি। H প্লাসের ঘনমাত্রা কোথায় সর্বনিম্ন হবে? দেখো পিএইচ যত বেশি, H প্লাসের ঘনমাত্রা তত কম। এটা কথা জানে না? পিএইচ এর সাথে H প্লাসের ঘনমাত্রা ব্যস্তানুপাতিক। পিএইচ যত বেশি, H প্লাস, তাহলে এটার পিএইচ হচ্ছে 1, এটার পিএইচ 0.1, এটা 1.5, এটা হচ্ছে, তো এটা সবচাইতে হচ্ছে বলা যায় বেশি, সর্বনিম্ন ঘনমাত্রা। পিএইচ বেশি হলে ঘনমাত্রা কম। পাতিত পানিকে খোলা পাত্রে রেখে দিলে কিছুদিন পর তার পিএইচ কত হবে? আচ্ছা পানি, পানি একটা পাতিত পানি কি পিওর পানি, পিওর মানে তার পিএইচ হচ্ছে 7। একটা খোলা পাত্রে রেখে দিছো, তো পানি খোলা পাত্রে রেখে দিলে কি হবে? পানি ভাঙবে, পানিতে বিয়োজন হবে, পানি তো ঠিকঠাক থাকবে না, মানে বিশুদ্ধ থাকবে না, বিয়োজিত হবে। বিয়োজিত হয়ে গেলে কি হবে? H প্লাসের পরিমাণ কমে যাবে, বেড়ে যাবে। H প্লাস যদি বেড়ে যায়, পিএইচ এর মান কি হবে? কমে যাবে। H প্লাস যদি বেড়ে যায়, পিএইচ এর মান কি হবে? কমে যাবে। সিম্পল, তাহলে পিএইচ এর মান 7 থেকে কমে যাবে। সিম্পল। ওকে, নিজের মানগুলোর মধ্যে একটি অ্যাসিডীয় দ্রবণের সর্বাধিক পিএইচ, একটি অ্যাসিডীয় দ্রবণের সর্বাধিক পিএইচ কত?
সর্বাধিক পিএইচ, অ্যাসিডীয় দ্রবণের সর্বোচ্চ পিএইচ হচ্ছে 6.9, কারণ 7 হইলেই তো নিরপেক্ষ, ঠিক আছে, আর 10 হইলে এটা ক্ষারীয়, আর 3 তো কম পিএইচ, 5 হচ্ছে কম পিএইচ, পিএইচ যত কম তত তীব্র, বাট সর্বোচ্চ পিএইচ কত হইতে পারে অ্যাসিডের? 6.9 হইতে পারে, ঠিক আছে, দ্যাটস ইট। হ্যালো অ্যাসিড সমূহের মধ্যে হ্যালো অ্যাসিড, মানে হচ্ছে ওই যে হ্যালো অ্যাসিডও বলা হয়, যেগুলোকে হাইড্রোঅ্যাসিডও বলা হয়, সবচেয়ে তীব্রতা কোনটা এটাই। কারণ আমরা জানি এগুলোর মধ্যে কি ডিপেন্ড করে, ঋণাত্মক আয়নের আকারের উপর ডিপেন্ড করে, ঋণাত্মক আয়নের আকার যত বড় ততই হচ্ছে তীব্রতা বেশি। তো এই চায়ের আকার হচ্ছে সবচেয়ে বড়, তো এই চায়ের আকার যেহেতু সবচেয়ে বড় সেজন্য তার তীব্রতা সবচেয়ে বেশি। সিম্পল। উর্বর মাটির জন্য প্রয়োজনীয় অত্যানুকূল পিএইচ এর মান কত? উর্বর মাটি, অত্যানুকূল পিএইচ কিছু মুখস্থ করে রাখবে সাথে কাটার মধ্যে। মাটির পিএইচ এর মান হ্রাস পেলে, পিএইচ এর মান হ্রাস পেলে কি করতে হবে? ক্ষার ইউজ করতে হবে। ক্ষার মানে এটা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম ভারী কোনো একটা পদার্থ, সালফেট বলো, ফসফেট বলো, নাইট্রেট বলো, এগুলো হচ্ছে তোমার অ্যাসিডীয়। আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয় তীব্রতম অ্যাসিড, এই যে SL4, ভাই এটা কভার, সবগুলো অক্সো অ্যাসিড চেক করবা, এটা 7 আসবে, এটাও 7 আসবে, তো এটার আকার ছোট বলে এটা সবচেয়ে বেশি কয়বার বড় বলে। কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে ওয়াটার গ্যাসের বিক্রিয়া, বিক্রিয়াটা মুখস্থ রাখবো, ওয়াটার গ্যাস তৈরির জন্য বিক্রিয়া বলে এটা। পিরিয়ডের সাম্যাবস্থার উপর চাপ বৃদ্ধি করলে কোনো প্রভাব তো নেই? আছে আছে আছে, অবশ্যই থাকবে। কারণ দেখো লিকুইডকে আমরা গণি না, লিকুইডকে আমরা গণি না, লিকুইড গণা যাবে না, সলিড গণা যাবে না। আচ্ছা, তাহলে এই পাশে কয়টা? দুইটা। এই পাশে কয়টা? একটা। তাহলে সাম্যাবস্থার উপর চাপ বাড়াইলে কোন দিকে যাবে? এই পাশ থেকে এই পাশে যাবে, ঠিক আছে, বেশি মূল সংখ্যা থেকে কম মূল সংখ্যা দিকে যাবে। হ্যাঁ, তাহলে কোন সাইডে যাচ্ছে? ডান সাইডে চলে যাচ্ছে, অবস্থা ডান সাইডে চলে যাবে। ওকে, ফাইন। নিচের কোন দ্রবীটির ক্ষারকত্ব সবচাইতে বেশি? ক্ষারকত্ব, অম্লত্ব বলে নাই, ক্ষারকত্ব, ঠিক আছে, এই যে এই ক্ষারকত্ব সবচাইতে বেশি। So, যৌগ মানে সবচাইতে বেশি ক্ষারীয়, ওটা জিজ্ঞেস করছে আর কি। তাহলে দেখো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হচ্ছে গ্রুপ হচ্ছে কত? 3, মানে 3 গ্রুপ, গ্রুপ 3। এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2। তাহলে মোটামুটি গ্রুপ আমরা কি জানি? গ্রুপ 1 সবচাইতে বেশি ক্ষারীয়, যত ডান সাইডে আসতে থাকে তত ক্ষারের পরিমাণ কমে যায়। তো গ্রুপ 1 সবচেয়ে বেশি। এই দুজনকে তাহলে একটা কোনটা বাদ দিয়ে দেওয়া যায়, তুলনা থেকে বাদ দিয়ে দেওয়া যায়, ঠিক আছে। আর সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, আমরা বলছিলাম কি অ্যাসিডের ক্ষেত্রে আকার যত হয়, মানে তীব্র, মানে হাইড্রোসিড গুলোর আকার যত বড়, অ্যানায়নের আকার যত বড় তত তীব্র। আর এরকম যদি হয় ক্ষারীয়, ক্ষারের ক্ষেত্রে যার পটাশিয়াম, মানে অর্থাৎ যেটার আকার বড় সেটা বেশি তীব্র। যেহেতু পটাশিয়াম হাইড্রোক্সাইডে পটাশিয়ামের আকার সবচেয়ে বড়, সোডিয়ামের তুলনায় পটাশিয়ামের আকার বড়, সেজন্য হচ্ছে তীব্রতা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সবচেয়ে বেশি থাকে। তাপমাত্রা হ্রাস করবে, ঠিক আছে, তাপমাত্রা এটা একটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। দেখো, বিক্রিয়া প্লাস উৎপাদের সাথে হিট হিসেবে দিচ্ছে, তার মানে ডেল এর ভ্যালু হচ্ছে কি? নেগেটিভ। ডেল এর ভ্যালু নেগেটিভ মানে তাপ উৎপাদী, ডেল এর ভ্যালু নেগেটিভ মানে কি? তাপ উৎপাদী। সো তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে, তাপ উৎপাদী বিক্রিয়া কি করতেছে? তাপমাত্রা হ্রাস করতেছে। তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা হ্রাস করা, তার মানে রাইট কাজ করা, রাইট কাজ করা। তাহলে কি হচ্ছে? রাইট কাজ করলে সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদন হ্রাস পাবে? কখনোই না, তার বৃদ্ধি পাওয়ার কথা, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা, যেহেতু রাইট কাজ করা। অ্যাসিডের উৎপাদন বৃদ্ধি পাবে অবভিয়াসলি, রাইট কাজ যে করতেছে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। বিক্রিয়া পশ্চাৎপদ হবে? কখনোই না, যেহেতু রাইট কাজ করতেছে শূন্য উন্নত হবে। সাম্যাবস্থার কোনো প্রভাব? অবশ্যই প্রভাব পড়বে, যেহেতু রাইট রাইট কাজ করতেছে, তাহলে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে, ঠিক। তাহলে আমার অ্যান্সার হচ্ছে এটা একমাত্র সঠিক। বাফার, আচ্ছা, 4.74 বিশিষ্ট বাফার দ্রবণ কোনটা? এটা একটু খেয়াল রাখবো। এই বাফার দ্রবণ, এটার পিএইচ 4.74 হয়, বুঝতে পারবো। C3COO হয়েছে, এটা তো আমাদের সবচেয়ে কমন বাফার, হ্যাঁ, কমন অম্লীয় বাফার। এটার পিএইচ একটু হিসাব করবো, 4.74 হয়। নিচের কোনটি বাফার দ্রবণ না? এটা দুর্বল অ্যাসিড, তার লবণ। এই যে দেখো, মাইনাস দিছে মানে কি তার সাথে সোডিয়াম প্লাসও যুক্ত আছে, তার মানে এটা একটা বাফার দ্রবণ, অম্লীয় বাফার। ওকে, তারপর হচ্ছে মানে জাস্ট মাইনাস, এই যে ধনাত্মক আনটা লিখে নেয় আর কি, হচ্ছে আহ, দুর্বল ক্ষার তার লবণ, তাইলে এটা একটা বাফার, ক্ষারীয় বাফার, এটা অম্লীয় বাফার। আচ্ছা, এটা তো কোনো বাফার জন্য না ভাই, কারণ দেখো একটা অ্যাসিড, ঠিক আছে, তার লবণ থাকার কথা, বাট অন্যটার লবণ তো থাকবে বলে এরকম কোনো কথা না, তাহলে এটা তো কোনো বাফার জন্য হইতে পারে না। অ্যাসিড এবং তার লবণ থাকতে হবে, এর অ্যাসিড তার লবণ, ক্ষার তার লবণ, ঠিক আছে। বাট এখানে দেখো, এটাও কিন্তু দেখো ক্ষার তার লবণ, ঠিক আছে, তাহলে এটা ক্ষারীয় বাফার। এটা সোডিয়াম কার্বনেট একটা হচ্ছে লবণ, আর H2C এটা একটা হচ্ছে ক্ষার, ক্ষার তার লবণ, ঠিক আছে, এটা একটা ক্ষার, এটা হচ্ছে তার লবণ, তাহলে হচ্ছে তোমার ক্ষারীয় বাফার হইতে পারে। বাট এটা তো ক্ষার, অন্য লবণ হলে তো কোনো ক্ষারীয় বাফার হবে না। কোন জোরে, যে দেখো কোন জোড়া সঠিক,
আচ্ছা ভুল বলছে, কোনটা ভুল? এটা +7, এটা হচ্ছে +5, তাহলে এটা সঠিক। এটা হচ্ছে +5, এটা হচ্ছে +6, এটাও সঠিক। HFSL, এটা দেখো, আমরা কি জানি? হাইড্রাসের সঙ্গে যার তীব্রতা, সরি, আকার সবচাইতে বড়, সেটা হচ্ছে তীব্র। তাহলে আকার বড় কার? সিএল এর, সেজন্য হচ্ছে সিএল বেশি তীব্র হওয়ার কথা ছিল এইচএফ এর তুলনায়। ঠিক আছে, বাট এটা সঠিক না। আর এটা তো জানি, কারণ আমরা দেখো, CH3COOH তীব্র কেন, তীব্র? যত এটা বাড়বে, CH3COOH জড় এটার জায়গায় এটা বাড়লে তীব্রতা কমে যায়। ঠিক আছে, শিকলটা যত লম্বা হবে, চেইনটা যত লম্বা হবে, CH3, CH2, CH2, COOH, CH3, CH2, মানে এই চেইনটা যত লম্বা হবে তত দুর্বল হয়ে যায়। একটা একটা সিঙ্গেল, এটা সবচেয়ে তীব্র। যত এরকম CH2 যত যুক্ত হবে, CH2 যুক্ত হতে হতে দুর্বল হয়ে যাবে, তাহলে এটা সবচেয়ে বেশি তীব্র বলা যায়। দ্যাটস ইট। হাইড্রোজেনের আয়নের পরিবর্তন, হাইড্রোজেন আয়নের পরিবর্তনের পরিসর, ইকুয়াসের পরিবর্তন কেমন হয়? আচ্ছা, অর্থাৎ 10 থেকে 1, 10 থেকে 1-এর মধ্যে যদি পরিবর্তন হয়, লিটমাস 10 থেকে 1 মানে কি? এটা হচ্ছে ঘনমাত্রা। এই ঘনমাত্রা 10 থেকে 1-এর যদি পরিবর্তন হয়, 10 মানে লিটমাস H+ এর ঘনমাত্রা যদি হয়, কি হয় তোমার, 10 থেকে 1-এর মধ্যে হয়ে যায়, মানে H+ এর ঘনমাত্রা কমে যাচ্ছে। H+ এর ঘনমাত্রা যদি কমে যায়, 10 থেকে 1 হয়ে গেছে, দেখো, 10 থেকে 1/10 মানে কমে গেছে। H+ এর ঘনত্ব কমে গেলে পিএইচ পেয়ে যাবে, বেড়ে যাবে। পিএইচ কম থাকলে লাল লিটমাস হয়, পিএইচ বেশি থাকলে নীল লিটমাস হয়। তাহলে লিটমাস লাল থেকে নীল হবে, দ্যাটস অ্যান্সার। H+ এর ঘনমাত্রা আগে 10 ছিল ধরে নাও, এখানে হয়ে গেল 1, কমে গেছে। তো কমে গেলে, H+ কমে গেলে পিএইচ বেড়ে যাবে। পিএইচ বেড়ে গেলে ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে পিএইচ কেমন হয়? নীল হয়, নীল হয়, লিটমাস পর নীল হয়, এটা অ্যান্সার এটা। শেষে ছিল বলে চায়না ওয়েজ এর অসমান বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক? এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, তীব্র ক্ষার। দুর্বল অ্যাসিড, তীব্র ক্ষার। যে কোনো নির্দেশক ব্যবহার করা যাবে? অবশ্যই না। শুধুমাত্র যে কোনো নির্দেশক কখন ব্যবহার করা যায়? তীব্র অ্যাসিড, তীব্র ক্ষারের ক্ষেত্রে। তীব্র অ্যাসিড প্লাস তীব্র ক্ষার, এই বিক্রিয়ায় যে কোনো নির্দেশক ব্যবহার করা যায়, কিন্তু তোমার এটা করা যাবে না। এক্ষেত্রে যে কোনো নির্দেশক ব্যবহার করা যাবে না, এটা সঠিক না, ভুল। দেখো, তীব্র ক্ষার, তীব্র ক্ষার যেহেতু আছে, তাই তাদের মিক্স করা বিক্রিয়া মোটামুটি যে লবণ তৈরি হবে, লবণটা কেমন হবে? ক্ষারীয় লবণ হবে। কেন? কারণ এই যে তীব্র ক্ষার, তীব্র ক্ষার যেহেতু থাকে, তার লবণটা ক্ষারীয় লবণ হবে। So, যদি ক্ষারীয় লবণ হয়, কি হয়? যদি ক্ষারীয় লবণ হয়, তাহলে পিএইচটা কি হবে? 7-এর থেকে বেশি হওয়ার কথা। এটাও সঠিক। এই যে বি নাম্বারটা সঠিক, 7 থেকে বেশি হওয়ার কথা। তো নির্দেশক কার্যকর হয় না কখন? নির্দেশক কার্যকর হয় না হচ্ছে তোমার দুর্বল আছে, দুর্বল ক্ষার। নির্দেশক কার্যকর হয় না, that's it। কোন প্রক্রিয়ায় পিএইচ কমে যায়? নলের মাধ্যমে খাবার পানিতে মুখ দিয়ে বুদবুদ সৃষ্টি করলে পিএইচ কমে যায়। আচ্ছা, পানিতে যদি বুদবুদ সৃষ্টি করো, পানি কিভাবে ভাঙবে? পানি ভাঙলে, পানির কণা ভাঙবে, পানির কণা ভাঙা মানে H+ এর পরিমাণ বেড়ে যাওয়া। H+ যদি বেড়ে যায়, তাহলে কি হবে? পিএইচ এর মান কমে যাবে, সিম্পল। অ্যাসিডের তীব্রতা কিসের উপর নির্ভর করে? কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা। আচ্ছা, কোন অ্যাসিড এটা বলে নাই আসলে, এটা কোন অ্যাসিড সেটা বলে নাই। হাইড্রাসিড, এটা হাইড্রাসিড হবে, উন্নত অবস্থায় হাইড্রোজেন আয়নের পরমাণুর সংখ্যা। আচ্ছা, এটা জেনারেল, নির্ভরশীল নয়।
ও সরি, কোনটার উপর নির্ভরশীল না, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার উপর নির্ভর করে অক্সো অ্যাসিড কেন্দ্রীয় পরমাণুর আকারের উপর ডিপেন্ড করে যখন হচ্ছে সমান হয়। অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, না এটার উপর তো অবশ্যই ডিপেন্ড করে না। ধরো H2CO3 সেটা, আর হচ্ছে HCl এটা, এটার মধ্যে দুইটা আছে, এটার মধ্যে একটা আছে। দুইটা থাকলে তো বেশি তীব্র হওয়ার কথা ছিল, বাট H2CO3 তো দুর্বল, HCl তো তীব্র। সো হাইড্রোজেন কয়টা আছে এটার উপর ডিপেন্ড করতেছে না, ঠিক আছে। সো এটা সঠিক না, অ্যান্সার এটা। বিয়োজন ধ্রুবকের উপর তো অবশ্যই ডিপেন্ড করে, যেটার তীব্রতা যত বেশি তার বিয়োজন ধ্রুবকের মান তত বেশি। এটা তো পারবা, এটা তো তুমি করো, এখানে দেওয়া আছে করো। রক্তের বাফার, রক্ত হচ্ছে বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার এগুলো আছে। বাইকার্বনেট বাফার দেখো, NaHCO3 আর H2CO3, এই হচ্ছে বাফারটা। তো এই বাফারটা রক্তের বাফার থাকে, বাইকার্বনেট বাফার সি নাম্বারটা। মানুষের রক্তের নিয়ন্ত্রণে তিন ধরনের বাফার সিস্টেম থাকে, একটা হচ্ছে বাইকার্বনেট বাফার, প্রোটিন বাফার, অন্তঃকোষীয় ফসফেট বাফার। এই ফসফেট এটা না, বাট অন্য একটা অন্তঃকোষীয় ফসফেট বাফার। এখানে একটা ফসফেটের ইয়া দিচ্ছে, উদাহরণ দিচ্ছে। তাহলে একটা কিছু আগে আমরা একটা জিনিস ভুল বলছিলাম মনে হয়, ভুল বলছিলাম মনে হয়, একটা কোশ্চেনের আগে ভুল বলছিলাম সম্ভবত। ফসফেট ব্যবহারে, ফসফেট ব্যবহারটা তোমাকে রক্তের ব্যবহার বলছিলাম, রক্তের ব্যবহার হচ্ছে বাইকার্বনেট ব্যবহারটা। NaHCO3 আর H2CO3 যে বাফার সিস্টেম, বাইকার্বনেট ব্যবহার, সেটা হচ্ছে রক্তের ব্যবহার। পিএইচ বৃদ্ধিতে কোনটা ব্যবহার করা হয়? পিএইচ বাড়াতে, বাড়াতে মানে ক্ষারীয়করণ করতে, ক্ষারীয় করার জন্য ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। এটা হচ্ছে কমাইতে, এটা হচ্ছে কমাইতে ব্যবহার করা। বিশুদ্ধ পানিতে কিছু অম্ল যোগ করলে H প্লাসের ঘনমাত্রা বাড়বে অবভিয়াসলি। অম্ল যোগ করা মানে কি H প্লাস যোগ করা, H প্লাসের ঘনমাত্রা বাড়বে আর পিএইচ কমবে। পিএইচ বাড়বে না, কমবে। H প্লাসের ঘনমাত্রা বাড়বে, পিএইচ কমবে। অ্যাসিড বা ক্ষারকের বিয়োজন মাত্রা বর্গমূলের ব্যস্ত আমাদের যেটা পড়েছিলাম। মাতৃদুগ্ধের পিএইচ 6 থেকে 6.9 অবস্থা। পিডিটিএ পানিতে খরতার সময় পিএইচ এর মান রাখতে হবে হচ্ছে 10, তো দেখবা এজন্য 10 তো। বিশুদ্ধ পানিতে OH এর ঘনমাত্রা কত? 10⁻⁷ অবভিয়াসলি। H প্লাস এর ঘনমাত্রা 10⁻⁷, তখন আদর্শ অম্লীয়, অম্লীয় দ্রবণ তৈরি করে। কোনটা দেখো, এটা তো কার থেকে আসছে? সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে HCl, দুইটাই তীব্র, সো এটা একটা নিরপেক্ষ। আর NH4Cl এটা কার থেকে আসছে? NH4OH আর HCl, এটা দেখো তীব্র একটা অ্যাসিড আর দুর্বল একটা ক্ষার, তাহলে আমার অম্লীয় দ্রবণ তৈরি করে শুধুমাত্র এটাই, ঠিক আছে। এটা কার থেকে আসছে? এটা সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে H2CO3, হচ্ছে দুর্বল ক্ষার, তীব্র, সরি তীব্র ক্ষার, দুর্বল অ্যাসিড। তাহলে আমার এটা তৈরি করবে হচ্ছে ক্ষারীয় বাফার, KNO3, KOH, HNO3, তীব্র ক্ষার, দুর্বল অম্ল, তাহলে এটা হচ্ছে ক্ষারীয়। শুধুমাত্র অ্যাসিডীয় তৈরি করে হচ্ছে এই 2 নম্বরটা। রক্তের বাফারের নাম হচ্ছে বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফার। শুদ্ধ নির্বাচন করো, pH equals to minus log of H plus, এটা। জলীয় দ্রবণ বললে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে H2CO3 থেকে আসছে এটা। সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে দেখো সোডিয়ামের সাথে OH যোগ করছি, কার্বনেটের সাথে H যোগ করছি, দ্যাটস ইট, H2CO3। সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র ক্ষার, তাহলে এটা হচ্ছে ক্ষারীয়। ওকে, এই যে হাইড্রোজেন হ্যালাইডের যার আকারটা বড় সেটা সবচেয়ে বেশি তীব্র। মেরু প্রবণতা মানে তীব্রতা জিজ্ঞেস করছে, আচ্ছা সরি, মেরু প্রবণতা মানে পোলারিটি জিজ্ঞেস করছে। পোলারিটি মানে এটা শক্তিশালী, এটা হচ্ছে দেখো হাইড্রোজেন বা হাইড্রোজেন হ্যালাইডের শক্তির ক্রম, যেটার হচ্ছে অ্যানাইনের আকার যত বড় সেটা তত বেশি শক্তিশালী। কিন্তু পোলারিটির ক্রম, যেটার আকার ছোট সেটার পোলারিটি বেশি, তাহলে উল্টা। একটা জিনিস খেয়াল রাখবা, হাইড্রাসিডে পোলারিটির ক্রম তোমার হচ্ছে ওই যে তীব্রতার ক্রমের উল্টা।
পোলারিটির ক্রমে তীব্রতার ক্রমের ঠিক উল্টা। ওকে, ফাইন। তাহলে হচ্ছে এটা এটা মুখস্থ করতে হবে, পোলারিটির ক্রম চাইছে। ঠিক আছে, তীব্রতার ক্রম যদি বলো তাহলে হচ্ছে এইচ আই সবচেয়ে বেশি, আর পোলারিটির ক্রম হলে এইচ এফ সবচেয়ে বেশি। জীবতাত্ত্বিক পিএইচ রেঞ্জ কোনটা? 6.9 থেকে, মানে জীবের, মানুষের মধ্যে 6.9 থেকে এটা এইচ এফ টু। বাফার জোন, এই যে এটা দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের লবণ, বাফার জোন। বিশুদ্ধ পানিতে এইচ প্লাস এর ঘনমাত্রা অথবা ওএইচ মাইনাস এর ঘনমাত্রা 10⁻⁻⁻⁻ মোল পার লিটার, 7। ক্ষারীয় বাফার দ্রবণের উদাহরণ কোনটা? এই যে না, এটা না, এটা তো দুর্বল ক্ষার, দুর্বল অ্যাসিড, বাফার দ্রবণই না। দুর্বল ক্ষার, তীব্র অ্যাসিড, এটা হতে পারে, বাট আমি দেখি বাকিগুলো হচ্ছে তীব্র ক্ষার, দুর্বল অ্যাসিড। এটা বাফার, এটা হচ্ছে অম্লীয় বাফার। তীব্র অ্যাসিড, তীব্র ক্ষারের তো কোনো বাফার দ্রবণই না। দুর্বল ক্ষার, তীব্র অ্যাসিড, এটা হচ্ছে ক্ষারীয় বাফার। এই দুইটা বিক্রিয়া করে পরে একটা লবণ তৈরি করবো, ওই লবণটা থেকে তো বাফার দ্রবণ সৃষ্টি হবে, তাই না? এই যে দেখো, এই দুইটা বিক্রিয়া করছে, বিক্রিয়া করার পর হচ্ছে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডের লবণ তৈরি করছে। এই অ্যামোনিয়াম ক্লোরাইডের লবণটা আর এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা দুইটা মিলে একটা ক্ষারীয় বাফার তৈরি করবে, এরকম। এটা আর এটা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে একটা লবণ তৈরি করবে, CH3COO ও CH3COO এর সাথে এটা হচ্ছে কি একটা অম্লীয় বাফার তৈরি করবে। বিশুদ্ধ পানিতে H+ এর ঘনমাত্রা 10⁻⁻⁷। ফুটন্ত পানির পিএইচ কত? ফুটন্ত পানির পিএইচ 7 থেকে একটু কম হবে অবশ্যই, 5। 7 না, 7 থেকে কম হবে। ফুটন্ত পানির পিএইচ 7 থেকে কম হবে। সর্বাধিক তীব্রতা এটার অক্সো অ্যাসিড না? কোন লবণটি জলীয় দ্রবণের পিএইচ এর মান 7 এর চাইতে বেশি? 7 এর চাইতে বেশি মানে ক্ষারীয় লবণ কোনটা? এই যে ডি নম্বরটা ক্ষারীয়। দেখো এটা হচ্ছে 7 বরাবর, কারণ হচ্ছে HCl আর NaOH থেকে CuSO, CuOH কপার হাইড্রোক্সাইড, আর H2SO4 থেকে আসছে সালফিউরিক অ্যাসিড থেকে আছে, পরে H2SO4। সালফিউরিক অ্যাসিড একটু তীব্র, তাহলে তীব্র হলে একটু 7 থেকে কম। NH4OH থেকে আসছে, আর হচ্ছে HCl থেকে আসছে, HCl তীব্র, তাহলে হচ্ছে 7 থেকে কম। এটাই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে, তাহলে 7 থেকে বেশি থেকে আসছে, হ্যাঁ, 7 থেকে বেশি। কোনটি বাফার দ্রবণ না? এটা অবশ্যই বাফার দ্রবণ, এটা তো কখনো বাফার দ্রবণ না, কারণ এটা একটু তীব্র অ্যাসিড, এটা হচ্ছে একটা লবণ, তীব্র অ্যাসিড তো হয় না। এটা হচ্ছে ক্ষারীয় বাফার, এটা হচ্ছে ক্ষারীয় বাফার না, এটা হচ্ছে অ্যাসিডীয় বাফার, ফসফেট বাফার। ফসফেট বাফার, অ্যাসিডীয় বাফার। এটা একটা অ্যাসিডীয় বাফার, এটা একটা ক্ষারীয় বাফার। পিএইচ সবচেয়ে বেশি, পিএইচ সবচেয়ে বেশি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ 14, সবচেয়ে বেশি। এরকম কি বাফার দ্রবণ, এই যে CH3COO, আর এটা একটা অ্যাকচুয়াল বাফার দ্রবণ। এটাও বাফার দ্রবণ হবে, বাট বিক্রিয়া করার পরে হবে আর কি, বাট এটা তো ডিরেক্ট বাফার দ্রবণ দেওয়া আছে, সো এটা হওয়ার অ্যান্সার। নিজের কোনটি বাফার দ্রবণ না? এটা, এগুলো তো ইজি পরিষ্কার। এটা তার লবণ, এটা তার লবণ, এটা তার লবণ। এটা হচ্ছে ক্ষারীয় বাফার, এটাও ক্ষারীয় বাফার, এটা হচ্ছে কোন বাফার না, এটা অ্যাসিডীয় বাফার, এটা অ্যাসিডীয় বাফার। এজন্য কোনটি সর্বাপেক্ষা শক্তিশালী? অক্সো অ্যাসিড না? অক্সো অ্যাসিড গুলো কি কি হিসাব করতে হবে? অক্সো অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা হিসাব করতে হবে। -6 + 2 + 4, -6 + 4 + 2, মাইনাস, এটা +7 হবে, হিসাব করো। এটা হচ্ছে +5 হবে, এটা হচ্ছে +7 হবে। তো এটা সেম হয়ে গেছে, আয়োডিন আর ক্লোরিন। তা আমরা জানি কি কেন্দ্রীয় পরমাণু যদি সেম হয়ে যায়, নিশ্চয়ই তাদের মধ্যে যে ছোট তার বেশি তীব্রতা বেশি। তো ক্লোরিন তো আয়োডিনের চাইতে ছোট,
কঠিন তিব্বতের বেশি। সবচাইতে শক্তিশালী অজৈব অজৈব অ্যাসিড কোনটা? HCl। থ্যাংক ইউ। আচ্ছা দেখো এখন বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত? বিশুদ্ধ পানির ঘনমাত্রা তো 1, সরি 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 সরি, টেম্পারেচার বলছি আমি। সরি, বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত? 55.55। একটু খেয়াল রাখবো, বিশুদ্ধ পানির মোল পার লিটার ঘনমাত্রা 55.55 কত? পানির পিকে ডাব্লিউ কত? 14। পিকে ডাব্লিউ হচ্ছে 14। নিচের কোনটির ঘনমাত্রা সর্বাধিক বিয়োজন হয়? কোন ঘনমাত্রা সর্বাধিক বিয়োজন হয়? বিয়োজন মানে সর্বাধিক ভাঙন। ঘনমাত্রা যত বেশি ভাঙন, মানে সরি, ঘনমাত্রা যত কম পিএইচ এর পরিমাণ তত বেশি। আচ্ছা, এগুলো দেখো, এটা 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 এবং এটা সবগুলো কেমন আছে? দুর্বল অ্যাসিড। আমরা অসল্টের লঘুকরণ সূত্র থেকে কি জানি? অসল্টের লঘুকরণ সূত্র থেকে জানি কোন একটা দুর্বল অ্যাসিডের ভাঙন বা বিয়োজন তার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে ভাঙনটা তার কিসের? ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, 1/√6। তাহলে হচ্ছে ঘনমাত্রা যত আহ, কম ভাঙন তত বেশি। এটা যত বেশি ভাঙন তত কম, তারপর হচ্ছে এটা যত কম ভাঙন তত বেশি। এবং এটা ঘনমাত্রা কম কোনটা? এই যে এটা সবচাইতে কম ঘনমাত্রা। এই কম ঘনমাত্রা থাকে এটার ভাঙন সবচাইতে বেশি হয়। এবং সবগুলো দুর্বল অ্যাসিড থাকে, তো দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে এরকম আপনি পিএইচ রাখার প্রয়োজন কত? পিএইচ এর পরিবর্তিত থাকে, সেটা হচ্ছে বাফার যেমন পিএইচ বলতে কি হচ্ছে -++, ঠিক আছে। এরকম মানে পিএইচ সবচাইতে বেশি যেহেতু ওএইচ মাইনাসের জন্য এটা। আচ্ছা সরি, এটাও সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাও সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন দেখতে হবে কার ঘনমাত্রা আছে তোমার মোটামুটি। এটার ঘনমাত্রা কম, এটার ঘনমাত্রা একটু বেশি। তো যে ঘনমাত্রা যেহেতু বেশি সেজন্য তার পিইউএইচটা কম হলে পিএইচটা বেশি। বুঝি নাই? দেখো এটা তো NaCl, এটা হচ্ছে না। এটার HCl এর পিএইচ তো কম হয়, এটা হচ্ছে না। এখন এই দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এই জায়গার ক্ষেত্রে আমি একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ঘনমাত্রাটা। তো আমরা জানি সোডিয়াম ওএইচ যেহেতু আছে, তো ওএইচ যেহেতু আছে, তো এটা আমরা ওএইচ এর ঘনমাত্রা শুধু কাউন্ট করবো। তো আমরা কি জানি, যার ঘনমাত্রা যত কম পিইউএইচ এর মান তত কম বেশি। এটা হচ্ছে কম, এটা কম যেহেতু পিইউএইচ বেশি, তো পিইউএইচ বেশি হলে পিএইচ কি? কম। ঠিক আছে, এটার ঘনমাত্রা একটু এটার তুলনায় বেশি, ডি এর তুলনায় বেশি। তাহলে ঘনমাত্রা যদি বেশি হয় পিইউএইচ ডি এর তুলনায় কম, পিএইচ কম হলে পিএইচ বেশি। তাহলে আমার অ্যান্সার তো যাচ্ছে এটা পিএইচ সবচেয়ে বেশি। স্কেলের সীমা কত? 0 থেকে 14। নিচের কোন শক্তিশালী জারক SL4 ভার্ব এগুলা হচ্ছে নিচের কোন সবচেয়ে শক্তিশালী ক্ষারক? নিচের কোন সবচেয়ে শক্তিশালী ক্ষারক? আচ্ছা, এগুলো কিন্তু অ্যাসিডের উদাহরণ দিছে। এগুলো কি অ্যাসিডের উদাহরণ? অ্যাসিড। তাহলে এখানে ক্ষারক কেন জিজ্ঞেস করছে? আমার কথা হচ্ছে যেটা দুর্বল অ্যাসিড সেটাই ভালো ক্ষারক। দিছে তোমাকে অ্যাসিড, বাট জানতে চাইছে কোনটা ভালো ক্ষারক, এটা দেখো কেমন কথা। এই কথাটা হচ্ছে তোমার দুর্বল যেটা সবচেয়ে অ্যাসিড সেটা ভালো ক্ষারক। তাহলে এখানে দেখো এটা সবচেয়ে বেশি +7, এটা হচ্ছে +6, +5, এটা হচ্ছে +3, এটা হচ্ছে +1। তাহলে সবচাইতে দুর্বল অ্যাসিড হইতেছে এটা। তো দুর্বল অ্যাসিড মানে হচ্ছে তীব্র ক্ষারক। সবচাইতে শক্তিশালী অ্যাসিড কোনটা? সবচাইতে শক্তিশালী অ্যাসিড হইতেছে HNO3। এটা তো দুর্বল আমরা জানি, ঠিক আছে। এখানে এটা তো দুর্বল, ঠিক আছে, এটা দুর্বল। ওকে, তাহলে এগুলো তো অক্সো অ্যাসিড, অক্সো অ্যাসিডে -6 + 5, এটা হচ্ছে -6 + 4, এটা হচ্ছে +5। তাহলে আমার এটা তো +4, এটা বলাটা লাগবে না। তাহলে এই দুইটার মধ্যে দেখতে হচ্ছে ফসফরাস আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের আকার ছোট, যার আকারটা ছোট সেটাই তো সবচেয়ে বেশি তীব্র। তাহলে ওটা হচ্ছে answer। কিন্তু দুর্বল অ্যাসিড এই দুর্বল অ্যাসিডটা এটা শেষ করে সেটা বলেছে। প্রোটন দাতা, প্রোটন গ্রহীতা আচরণ করে তাদেরকে কি বলে? প্রোটন দাতা এবং প্রোটন গ্রহীতা উভয় হিসেবে কাজ করে, তাদেরকে বলা হয় অ্যামফোটেরিক যৌগ। অ্যামফোটেরিক যৌগ যেসব যৌগ মানে একসাথে উভধর্মী আর কি,
অ্যামফোটেরিক H2O H2PO4 মাইনাস H2PO4 2 মাইনাস হচ্ছে কি অ্যামফোটেরিক পদার্থ হবে, প্রোটন দিতেও পারে, প্রোটন গ্রহণও করতে পারে। অ্যামফোটেরিক একটু চিন্তা করো, H প্লাস প্রোটন দান করে দিয়ে OH মাইনাসে পরিণত হয়, প্রোটন গ্রহণ করে H3O প্লাসে পরিণত হয়, এগুলো দুইটাই করতে পারে। ও কিন্তু প্রোটন দান করে দিয়ে কি তৈরি হয়, HPO4 2 মাইনাসে পরিণত হয়, প্রোটন গ্রহণ করে কি হয়, H3PO4 এ পরিণত হয়। So he can do both, দুইটা করতে তাদের কোনো অ্যামফোটেরিক পদার্থ। কোন অ্যাসিডটি দুর্বল অ্যাসিড, মানে অ্যাসিডটি দুর্বল, হ্যাঁ এগুলো সবই দুর্বল, সবই দুর্বল মোটামুটি। তাহলে CCl3, এটা তো সবচেয়ে তীব্র অ্যাসিড ভাই, কোনো ভুল না, সবচেয়ে দুর্বল এটা হবে। ক্লোরিন থাকলে তো তীব্রতা আস্তে আস্তে বাড়ে, তো যত বেশি ক্লোরিন থাকবে তীব্রতা তত বেশি। এখানে এক্সপ্লেনেশনে লিখছে কিন্তু অ্যাসিডটা সবচেয়ে তীব্র, তার অনুবন্ধী ক্ষারকটা দুর্বল হবে, এটা লিখছে। মানে কোশ্চেন ছিল কোন অ্যাসিডটি দুর্বল, কোন অ্যাসিডটি দুর্বল, সে দুর্বল হবে এটা। একটা ক্লোরিন থাকলে এটা একটু বেশি তীব্র, দুইটা আছে বলে দুটো বেশি তীব্র, তিনটা আছে বলে তিনটা একটু বেশি তীব্র। সো দ্যাটস ইট। ওকে, ফাইন কোনটি ক্ষারীয় বাফার। ক্ষারীয় বাফার হচ্ছে এটা দুর্বল, ক্ষার আর লবণ। এদের কোনটি কনজুগেট, কোন কনজুগেটটি বেশি শক্তিশালী, কোন কনজুগেটটি, কনজুগেট মানে এগুলা কোথা থেকে আসছে এটা দেখতে হবে। তীব্র অ্যাসিডের, দেখো তীব্র অ্যাসিড হলে, তীব্র অ্যাসিড থেকে যে অনুবন্ধী ক্ষার পাই সেটা হচ্ছে দুর্বল, আর দুর্বল অ্যাসিড থেকে যে অনুবন্ধী ক্ষার পাই সেটা হচ্ছে তীব্র। তাহলে এটা হচ্ছে চিন্তা করি এটা কোথা থেকে আসছে, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে, তাই না? সোডিয়াম ওইচ, তো সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে, সোডিয়াম তীব্র ছিল, তাহলে এটা দুর্বল। অ্যামোনিয়াম এটা কার থেকে আসছে, NH3 থেকে আসছে, ঠিক আছে, NH3 থেকে আসছে। তো NH3 দুর্বল ছিল, তাহলে এটা তীব্র, বা তীব্র ক্ষার। আমাকে জিজ্ঞেস করছে অ্যাসিড, H3O প্লাস কার থেকে আসছে, পানি থেকে আসছে, H2O থেকে আসছে। তো পানিটা কেমন, দুর্বল, তাহলে H প্লাস গ্রহণ করছে, গ্রহণ করার পরে H3 প্লাস হয়েছে, সেটা একটা অ্যাসিড। এটা কেমন, এটা প্লাস দান করতে পারে এখন, তো দান করলে যে দান করতে পারে সেটা অ্যাসিড। এবং সবচেয়ে এটা দুর্বল থেকে আসছে, তাহলে এটা তীব্র। এটাই হচ্ছে answer। NaCl এর পেজ কত 7, যেহেতু এটা তীব্র অ্যাসিড এবং তীব্র থেকে আসছে। কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড, এই যে অক্সো অ্যাসিড, অক্সো অ্যাসিডের মধ্যে দেখো এটা জারণ সংখ্যা সবচেয়ে বেশি হয়, +6 পার্টিকুলার থেকে শুরু। অ্যাসিডের তীব্রতা নির্ভর করে কিসের উপর, কি এর উপর, অ্যাসিড অ্যাসিড বিয়োজন ধ্রুবকের উপর নির্ভর করে। তাহলে অক্সো অ্যাসিড এটা পারবা। এই কোনটি বাফার দ্রবণ নয়, এটা সবগুলো, এটা হচ্ছে অ্যাসিডীয় বাফার, ক্ষারীয় বাফার, এটা অ্যাসিডীয় বাফার। অক্সো অ্যাসিড সমূহের তীব্রতা জারণ সংখ্যা দিয়ে হিসাব করে পারবা। অক্সো অ্যাসিড তীব্রতা মাটির পিএইচ বৃদ্ধি পেলে কোনটি ব্যবহার নিয়ন্ত্রণ করে, পিএইচ বৃদ্ধি পেলে তাহলে কমাইতে হবে, তো কমাইতে মনে হচ্ছে তোমার মোটামুটি নাইট্রেট, নাইট্রেট সার, নাইট্রেট সারগুলো অ্যাসিডীয় সার, সেগুলো কমাবে সব। বাড়াই কারা, ডলোমাইট, ক্যালসিয়াম, এগুলা ইডিটি এর কথা তো আগে ছিল। বা রক্তের বাফারের নাম কি, কার্বন ডাই বাইকার্বন বাফার। নিজের কোনটি হ্যালো অ্যাসিডের অম্লত্ব সবচাইতে বেশি, এই অম্লত্ব বের করার জন্য এ চাই, কারণ যেটা আমরা জানি যার আকারটা বড় সে, কিন্তু ওই যে আরেকটা কি বের করতে হবে, এটা হচ্ছে ওই যে পোলারিটি, পোলারিটির ক্ষেত্রে কিন্তু উল্টা, বাফার দ্রবণ নয় এটা। কারণ দেখে কোন বাফার থাকে, বাইকার্বনেট বাফার, বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফার, এটা শোনো। তো দেখো ভাগিগুলা দেখতেছি মোটামুটি সহজই আছে, এত প্যারা না। পিএইচ এর মান বাড়ানোর জন্য, তো বাড়ানোর জন্য ক্যালসিয়াম অক্সাইড, শক্তিশালী ক্ষার, সোডিয়াম পটাশিয়াম হাইড, সরি ওই যে প্রথম গ্রুপে, তাই না, প্রথম গ্রুপে কি লিথিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। আমরা কি জানি, যত আকার বাড়তে থাকে তত ক্ষারের
ক্রম বাড়তে থাকে, ক্ষারত্বের ক্রম বাড়তে থাকে। এখানে দেখো সিজিয়াম সবচাইতে নিচে, তার উপরে পটাশিয়াম, তারপরে সোডিয়াম, তারপর হচ্ছে লিথিয়াম। তো সবচাইতে বেশি তীব্র হচ্ছে ও। ঠিক আছে, আমার ক্রমটা যেমন CH OH সবচাইতে বেশি, সেকেন্ড হচ্ছে KOH, তারপর হচ্ছে NaOH, তারপর হচ্ছে লিথিয়াম হাইড্রোক্সাইড। ক্ষারের ক্রমগুলো বুঝতে পারছো, যেগুলো যার আকার সবচাইতে বড়, সেই ঘনত্ব আয়নের আকার সবচাইতে বড়, তার ক্ষারগুলো সবচাইতে বেশি। আর এখানেও দেখো যে ঋণাত্মক আয়ন সবচাইতে বড়, তার তীব্রতা সবচাইতে বেশি হলে ত্বককে ব্যাকটেরিয়া মুক্ত রাখে 4 থেকে 5 বছর। থিসিস সফলতার ক্ষেত্রে কোনটা সঠিক? এটা HCl তো বেশি HF এর তুলনায়, সেটা তো জানি। আর তো অক্সো অ্যাসিড মাঝখানে আসছে, সো মাঝখানে বসা মাছ কেমন আর পিএইচ। চেয়ারম্যান কত 7। অবশ্যই যেহেতু সাবানটা মানুষের জন্য ইউজ করে, সেটা অবশ্যই মনে রাখতে হবে সেটা। তুমি পারবা। হারিয়ে বাফার করবেন, হারিয়ে বাফার কোনটা? এই যে এটা, না এটা না, এটা তো বাফারই না, এটা বাফার। অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই যে দুর্বল কাঠ তার লবণ। অম্ল ধর্ম কোনটা বেশি? এটা তো অক্সিড। দেখো অনেকবার আসতেছে কোশ্চেনটা, বারবার আসতেছে। যে কোনটি বাফার হিসেবে ক্রিয়া করে, বা মানুষের রক্ত বাফার হিসেবে ক্রিয়া করে। AlCl3 কার থেকে আসছে দেখো? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আর হচ্ছে HCl। HCl হচ্ছে তীব্র অ্যাসিড। তো তীব্র অ্যাসিড থেকে বেশ 7 থেকে কম হওয়ার কথা, লেস দেন 7। জলীয় দ্রবণ ক্ষারীয়, এই যে দেখো এটা কার থেকে আসছে? CH3COOH আর প্লাস হচ্ছে NaOH, এখান থেকে আসছে। তো NaOH থেকে আসছে, তো NaOH হচ্ছে তীব্র ক্ষার। তীব্র ক্ষার, তো তার জলীয় দ্রবণটা অবশ্যই ক্ষারীয় হবে। কোন, এটা কোনটা ভুল হিসাবে জিজ্ঞেস করছে? HF কি বেশি তীব্র নাকি HCl বেশি তীব্র? এটা ভুল, কারণ আমরা জানি NaN এর আকার যেটা বড় সেটাই হচ্ছে তীব্রতা বেশি। আর এখানে ক্লোরিন যেহেতু আছে, এটা তীব্রতা বেশি থাকবে। ঠিক আছে। আর এখানে একটা শিকল বেড়ে গেছে, CH2 বেড়ে গেছে, তাহলে যত বাড়ে, কি বলছিলাম, যত CH2 বাড়ে তত তীব্রতা কমে যায়। এটা তো ঠিক আছে, 7, এটা হচ্ছে +5, তো ঠিক আছে। এটা আমার ভুল হচ্ছে একমাত্র এটা। ক্ষারীয় বাফার এটা, সরি এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে তার লবণ। অক্সো অ্যাসিড, অক্সো অ্যাসিড কাকে বলা হয়? সবগুলোই তো অক্সো অ্যাসিড, অক্সিজেনযুক্ত অ্যাসিড। একটি জলীয় দ্রবণ অ্যাসিড যুক্ত হলে পিএইচ এর মান কমবে। ধাতব অক্সাইড পানি, ধাতব অক্সাইড, সোডিয়াম অক্সাইড পানিতে ক্ষার তৈরি করে। কোনটি ক্যাটায়নিক শ্রেণী? ক্যাটায়নিক শ্রেণী পজিটিভ আয়ন আছে না। পিএইচ শব্দটি পাওয়ার অফ হাইড্রোজেন। আচ্ছা, মুখস্থ করো। পুইসেন্সড হাইড্রোজেন, পুইসেন্স হাইড্রোজেনের মেমোরি। পিএইচ কথাটি নেওয়া হচ্ছে পুইসেন্সড হাইড্রোজেন থেকে। আর নিম্নের কোনটি ক্ষারীয় লবণ? জি, চলে আসলো FeCl3, এটা আসছে কি FeOH হোল 3 HCl। HCl হচ্ছে তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিডের পিএইচ 7 থেকে কম, চলে অ্যান্সার। তো এভাবে ট্রাই করো সব। ওকে, সব পারবো আশা করি। কোনটির বাফার ক্ষমতা সর্বাধিক? বাফার পিএইচ আর পিকে যদি পরস্পর সমান হয়, বাফার ক্ষমতা সর্বাধিক হয়। ওটা পিএইচ সর্বোচ্চ। ক্ষার, ক্ষার কোনটা? এটাই হচ্ছে ক্ষার। এটা হচ্ছে 7, যেহেতু নিরপেক্ষ। এটা হচ্ছে পিএইচ কম, কম হবে 7 থেকে। এটা হচ্ছে HCl থেকে আসছে, সেজন্য কম হবে, so এটা সবচেয়ে বেশি হবে। ওকে, থ্যাংক ইউ।